আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আমাদের আজকের ক্লাসে। আমি তোমাদের সাথে আছি, তোমাদের সামিয়া জাহান ঐশী আপু। তো আপু, আজকে মূলত কি করব, তোমাদের সাথে তোমাদের 2024-25 সেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র জীববিজ্ঞান অংশটাকে আমরা আলোচনা করব মানে আমরা এখানে প্রশ্ন সলভ করব। তো আমরা খুব বেশি কথা না বলে আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। তো আমাদের ক্লাসটা হচ্ছে 2 ধাপে সাজানো থাকবে। প্রথম ধাপে হচ্ছে আমরা অধ্যায় ভিত্তিক কিছু অ্যানালাইসিস করব, যে আমাদের প্রশ্নগুলো, আমরা যেহেতু জীববিজ্ঞান বলছি তাহলে জীববিজ্ঞানের 2টা ভাগ, একটা হচ্ছে কি প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র। তা আমাদের প্রশ্নগুলো প্রথম পত্র থেকে বেশি আসে নাকি দ্বিতীয় পত্র থেকে বেশি আসে, এবং আমরা আরেকটা অ্যানালাইসিস করব। সেই অ্যানালাইসিসটা হচ্ছে যে আমাদের এই যে ক্লাসটা বা আমাদের হচ্ছে এই যে আমাদের ক্লাস না, পরীক্ষা, এই পরীক্ষাটা আমার হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসটাকে বেশি প্রায়োরিটি দিয়ে আমার প্রশ্নগুলো হচ্ছে, নাকি হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের বাহির থেকে হচ্ছে। তো আমরা হচ্ছে আর কথা না বলে আমাদের অ্যানালাইসিস অংশটুকু শুরু করে দিচ্ছি। এরপরে আমরা কি করব, প্রশ্ন সলভ শুরু করব। তো সবাই হচ্ছে ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কানেক্ট থাকবে। তো দেখো, আমরা আমাদের যদি জীববিজ্ঞানটাকে নিয়ে কথা বলি, 2টা ভাগে ভাগ করা বইটা, তাই না? একটা হচ্ছে প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র। তোমাদের সামনে যে চার্টটা আছে এখন, এই চার্টটা হচ্ছে শুধুমাত্র প্রথম পত্রের। তো আমরা আগে প্রথম পত্রকে নিয়ে কথা বলবো। তো দেখো, প্রথম পত্রকে যদি আমরা একটু চিন্তা করি, প্রথম পত্রকে আমরা কিন্তু 2টা ভাগে পড়েছি। একটা ভাগ কি, একটা ভাগ হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাস বা আমরা বলতে পারি শর্ট সিলেবাস, আরেকটা হচ্ছে কি শর্ট সিলেবাসের বাহিরে বা আমরা বলতে পারি এক্সট্রা সিলেবাসের অংশ। তো শর্ট সিলেবাসের অংশ কোনটা? তো শর্ট সিলেবাস হচ্ছে আমাদের এখানে যেটা আমরা এইচএসসি তে পড়ে আসছি। তো দেখো, এখানে আমরা যদি দেখি আমাদের এই চার্টে শর্ট সিলেবাস থেকে কোষ রসায়ন একটা অধ্যায় ছিল, যেখান থেকে 2024 সালেও কোনো প্রশ্ন আসে নাই, মানে 23-24 সেশনে কোনো প্রশ্ন আসে নাই। এবং আমরা আজকে যেই প্রশ্নগুলো সলভ করব 24-25 সেশনের, এই 24-25এও কোনো প্রশ্ন আসে নাই। তারপরে যদি তাকাই শর্ট সিলেবাসের বাহিরে আরেকটা অধ্যায় কোনটা, শৈবাল ছত্রাক। সেম, এখানেও বিগত 2 বছরের কোনো প্রশ্ন আসে নাই। ব্রায়োফাইটা টেরিডোফাইটা, এখান থেকেও কোনো প্রশ্ন ছিল না। উদ্ভিদ প্রজনন, এটা থেকেও ছিল না। জীবের পরিবেশ বিস্তার ও সংরক্ষণ, এখান থেকেও কোনো প্রশ্ন ছিল না। তো আমরা যদি একটু জাস্ট চিন্তা করে দেখি বা এই যে চার্টটা, সেই চার্টের দিকে তাকায় দেখি, তাহলেই আমরা বুঝতে পারতেছি প্রথম পত্রতে বিগত 2 বছরে বা আমরা যদি বলি আমাদের ভর্তি পরীক্ষাতে সংক্ষিপ্ত সিলেবাসের বাহির থেকে প্রশ্ন আসার যে পসিবিলিটি আছে, সেটা হচ্ছে কি একদম শূন্যের কোঠায়, মানে এখান থেকে প্রশ্ন আসেই না বললে চলে। এরপরে আমরা এখন সংক্ষিপ্ত সিলেবাসের অধ্যায়গুলোর দিকে একটু তাকিয়ে দেখি। তো দেখো, যদি সংক্ষিপ্ত সিলেবাসের কথা বলি, আমাদের পত্রটা শুরু হয় কি দিয়ে? প্রথম পত্রটা শুরু হয় কোষ এর গঠন এই অধ্যায় দিয়ে। তো এই অধ্যায় থেকে 2024-25 সেশনে মানে এই বছর প্রশ্ন আসছে কয়টা? 9টা। যেখানে আগের বছর প্রশ্ন ছিল 3টা, তার মানে কি এই বছর 6টা প্রশ্ন বেশি ছিল। তো এই যে 6টা প্রশ্ন বেশি, বা আমরা যদি বলি আমাদের এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের টোটাল প্রশ্ন থাকে কয়টা বায়োলজিতে বলতো? টোটাল প্রশ্নই থাকে হচ্ছে 25টা। তো 25টা থেকে আমার যে অধ্যায় থেকে 9টা প্রশ্ন আসে, সেই অধ্যায়কে আসলে আমাদের কি করতে হবে? ওই যে একটা প্রবাদ আছে না, যে মাথায় রাখলে চিলে নিয়ে যাবে, আবার হচ্ছে মাটিতে রাখলে পোকায় খাবে না পিঁপড়ায় খাবে, ওই রকম করে রাখতে হবে। কারণ এই অধ্যায়টাকে আমরা স্কিপ করার সুযোগ নাই। এই অধ্যায় থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। তুমি যে কোনো ভর্তি পরীক্ষাতেই দেখবা যে কোষ ও এর গঠন এই অধ্যায়টা খুব বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে একটা না একটা প্রশ্ন প্রত্যেক বছরই থাকে। তারপরে যদি আসি কোষ বিভাজন, এখান থেকেও আমাদের আগের বছরে একটা প্রশ্ন ছিল, এই বছরে একটা প্রশ্ন ছিল, মানে এই অধ্যায়টাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মোটামুটি ভালোই পছন্দ করে, এখান থেকে কন্টিনিউয়াস প্রশ্ন আসে তাদের। তারপরে যদি দেখি অণুজীব, এখন এই যে আমরা বললাম না কোষ ও এর গঠন, এই অধ্যায়টাকে একদম খুব বেশি নিজের কাছে রাখতে হবে বা আমরা এটাকে কোনোভাবে যাতে স্কিপ না করে যাই। অণুজীব অধ্যায়টা হচ্ছে অনেকটা এরকম অধ্যায়, যে অধ্যায়টাকে আসলে বাদ দেওয়াটা অন্যায়। তো বাদ দেওয়াটা অন্যায় শুধুমাত্র চবির ক্ষেত্রে না, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই। তো এখানে যদি তাকাও, আমাদের 24 সালে এখান থেকে প্রশ্ন ছিল কয়টা? একটা। 25 সালে প্রশ্ন আসছে কয়টা? 2টা। এখন এটা খুবই নর্মাল একটা বিষয় যে এখান থেকে তোমার বেশি পরিমাণের প্রশ্ন আসতে পারে বা আসার জায়গা আছে, কারণ এখানে কিন্তু বিষয় 3টা: ভাইরাস, ব্যাকটেরিয়া,
ম্যালেরিয়া। তারপরে যদি তাকাই নগ্নবীজি আবৃতবীজি, যদিও বা এটা সংক্ষিপ্ত সিলেবাসেরই অধ্যায়, কিন্তু 2024 সালে বা আমরা যদি বলি 23-24 সেশনে এখান থেকে প্রশ্ন থাকলেও 2025 সালে কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। এখন যেহেতু 25 সালে আসে নাই, তার মানে কি যারা 25-26 সেশনে পরীক্ষা দিবা তোমাদের জন্য ভালো একটা পসিবিলিটি আছে যে এখান থেকে একটা প্রশ্ন চলে আসবে। বা যেহেতু সংক্ষিপ্ত সিলেবাসটাকে আমরা দেখছি কি প্রথম পত্রের ক্ষেত্রে বেশি ফোকাস করা হয়েছে। তারপরে যদি আসি আমাদের টিস্যুতন্ত্র, এটাও হচ্ছে কি আমাদের 2 বছর ধরে এখান থেকে সুন্দর সুন্দর প্রশ্ন আসতেছে একটা একটা করে, তার মানে আমাদেরকে এটা পড়তে হবে। দেন উদ্ভিদ শারীরতত্ত্ব। এখন এখানে দেখো উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, তাই না? তাহলে এটা হচ্ছে কি আমরা অলওয়েজ আমাদের সেই ফার্স্ট প্রায়োরিটিতেই রাখবো। কিন্তু এখানে সমস্যাটা হয়েছে কি দেখো, এখানে সমস্যাটা হয়েছে যে এখান থেকে 2024 সালে বা আমরা যদি বলি 23-24 সেশনে প্রশ্ন ছিল 3টা, কিন্তু 2024-25 সেশনে প্রশ্ন আসছে কয়টা? মাত্র একটা। এখন এটা খুবই চিন্তার বিষয় যে এক বছর যেহেতু কম প্রশ্ন আসছে, তার মানে 25-26 সেশনে এখান থেকে আবার 3-4টা প্রশ্ন আসার পসিবিলিটি আছে, যেহেতু এবছর কম আসছে প্রশ্ন। তাহলে আমরা এটাও মাথায় রাখবো যে এই উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়টা থেকে আমাদের যদিও বা 24-25 সেশনে প্রশ্ন কম ছিল, কিন্তু আমাদের 25-26 সেশনে যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের এখান থেকে ভালো রকমের প্রশ্ন আসার পসিবিলিটি আছে, কারণ এই প্রশ্নে এমসিকিউর অভাব নাই। এমসিকিউর অভাব আসলে কোনো অধ্যায়ে নাই, কিন্তু আমরা বলতে পারি ইম্পর্টেন্ট এমসিকিউ বা আমরা হচ্ছে নর্মালি যেগুলাকে এক্সপেক্ট করি সেই ধরনের এমসিকিউ গুলা এই অধ্যায়ে প্রচুর আছে। তারপরে জীব প্রযুক্তি, এই অধ্যায়টাকেও হচ্ছে কি আমাদের কোনো ভর্তি পরীক্ষাতেই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। চট্টগ্রামে বিগত 2 বছর ধরে দুইটা দুইটা করে আসতেছে। তো এখান থেকে যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখি, দেখো প্রথম পত্র থেকে কিন্তু আমাদের 10, 12, 13, 14, 15, 16টা প্রশ্ন আসছে। তাহলে প্রথম পত্র থেকে আমাদের প্রশ্ন ছিল কয়টা? টোটাল আসছে হচ্ছে এখানে আমরা দেখতে পারতেছি টোটাল প্রশ্ন 16টা, এবং এখান থেকে কি আমাদের শর্ট সিলেবাসের বাহির থেকে প্রশ্ন আসছে কয়টা? 0, মানে একটাও না। তার মানে প্রথম পত্রে কি 25টা থেকে আমাদের 16টা প্রশ্ন কই থেকে আসছে? এই প্রথম পত্র থেকে। মানে বাকি 9টা প্রশ্ন শুধু পড়ে আছে কি আমাদের দ্বিতীয় পত্রের জন্য। তাহলে চলো আমরা দ্বিতীয় পত্রের অ্যানালাইসিসটা একটু দেখে আসি। তো যখন আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দিকে তাকাবো, আমরা আবার 24 সাল এবং 25 সালের প্রশ্নটাকে একটু কম্পেয়ার করছি। এখানে অধ্যায় ভিত্তিক এবং সাল ভিত্তিক কম্পারিজন কিন্তু তোমাদের সামনে আমরা রাখছি মূলত। তো আবার আমরা এখন দেখলাম কি আমাদের প্রথম পত্রতে আমাদের 25টা থেকে অলরেডি 16টা প্রশ্ন চলে আসছে। এখন আমাদের 25 থেকে বাদ আছে কত? আর আমার বাকি আছে 9টা। তাহলে এটা স্বাভাবিকভাবেই আমাদের এই 9টা প্রশ্ন দ্বিতীয় পত্র থেকে আসবে। তো আমরা একটু দেখি 1, 2, 4, 4 আর 3 কত? 4 আর 3 হচ্ছে 7, 8, 9, তাই না? 9টা প্রশ্ন। এখন এই 9টা প্রশ্ন আমাদের দ্বিতীয় পত্র থেকে আসছে। তা আমরা এটা বলতে পারতেছি যে আমরা যখন পড়বো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিব, তখন আমরা অবশ্যই প্রথম পত্রকে সেকেন্ড পেপারের থেকে বেশি প্রায়োরিটি দিব। তো এখন দেখো আমরা এখানেও কি করবো, আমরা হচ্ছে একটু শর্ট সিলেবাস এবং এক্সট্রা সিলেবাসকে একটু আলাদা করি। তো দ্বিতীয় পত্রের ক্ষেত্রে সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরের অধ্যায় প্রথম হচ্ছে কি বর্জ্য ও নিষ্কাশন, দ্বিতীয়ত সমন্বয় ও নিয়ন্ত্রণ, মানব জীবনের ধারাবাহিকতা, মানবদেহের প্রতিরক্ষা এবং প্রাণীর আচরণ। এই কয়টা অধ্যায় হচ্ছে কি আমাদের সংক্ষিপ্ত সিলেবাস বহির্ভূত অধ্যায়। এখন সংক্ষিপ্ত সিলেবাস বহির্ভূত অধ্যায়গুলা থেকে যদি একটু সুন্দর করে তাকাও, আমাদের শুধুমাত্র 2টা অধ্যায়কে এখানে একটু কনসার্নে রাখা হয়েছে। প্রথমটা হচ্ছে কি সমন্বয় ও নিয়ন্ত্রণ। 2025 সালে যদিও বা এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু 2024 বা আমরা বলতে পারি 23-24 সেশনে এখান থেকে 2টা প্রশ্ন ছিল। তার মানে এই অধ্যায়টা হচ্ছে কি ইম্পর্টেন্ট। এখন সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়টা কিসের বলতো? মেইনলি হচ্ছে আমাদের যত স্নায়ু আছে স্নায়ুতন্ত্রের অধ্যায়, সহজ ভাষায় বলতে গেলে, এবং আমাদের মস্তিষ্কের অধ্যায়। তো এই যে মস্তিষ্ক বলো বা আমাদের স্নায়ুতন্ত্র বলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে এই অধ্যায়টা শর্ট সিলেবাসের বাহিরে থাকলেও এই অধ্যায়টা দেখবা অনেক ভর্তি পরীক্ষাতেই এখান থেকে প্রশ্ন আসাটা খুবই কমন একটা বিষয়। তারপরে শুধু এটা না, এই যে মানব জীবনের ধারাবাহিকতা একটা অধ্যায় আছে। এই মানব জীবনের ধারাবাহিকতা নিয়ে যদি একটু কথা বলি, এই মানব জীবনের ধারাবাহিকতাতে একটা স্পেসিফিক পার্ট নিয়ে আলোচনা করা হয়েছে। সেই পার্টটা কি আমাদের মানবদেহের ভ্রূণস্তর নিয়ে। সেই ভ্রূণস্তর কি কি ছিল? 3টা, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। ওই 3টা থেকে আমাদের বডিতে কোন কোন অংশগুলা তৈরি হয়, তাহলে সেটা কোথায় আছে? এই মানব জীবনের ধারাবাহিকতাতে। যদিও বা এটা সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরে,
তবুও কি এই পার্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা ভর্তি পরীক্ষাতে আসে, পরীক্ষাতে প্রশ্নে। তারপরে দেখো মানবদেহের প্রতিরক্ষা, এটাও কি সংক্ষিপ্ত সিলেবাসের বাহিরের একটা অধ্যায়, কিন্তু আমাদের হচ্ছে লাস্ট যে প্রশ্নটা বা আমরা আজকে যে প্রশ্নটা সলভ করব বা 24-25 সেশনের প্রশ্ন, এখান থেকে আমাদের একটা প্রশ্ন কি এই শর্ট সিলেবাসের বাহিরের একটা অধ্যায় থেকে, যেটা হচ্ছে কি মানবদেহের প্রতিরক্ষা অধ্যায় থেকে পরীক্ষাতে আসছে। সো আমাদেরকে এই যে আমরা পার্টটা দেখলাম, এই পুরোটা পার্ট থেকে আমরা একটা জিনিস পাইলাম যে দ্বিতীয় পত্রে কি করছে, আমরা একটা এমন একটা প্রশ্ন পাইছি যেটা হচ্ছে কি আমাদের এক্সট্রা সিলেবাস থেকে আসছে। বাকি কি 9টা থেকে একটা হচ্ছে আমার সংক্ষিপ্ত সিলেবাসের বাহির থেকে আসা প্রশ্ন। তার মানে আমার শর্ট সিলেবাস থেকে প্রশ্ন আসছে কয়টা? আসছে হচ্ছে 8টা। তো এখন দেখো এই 8টা প্রশ্ন কই কই থেকে আসছে। যদি দেখো এখানে প্রথম কথা জিন তত্ত্ব ও বিবর্তন, এই অধ্যায় থেকে বিগত 2 বছর ধরে একটা একটা করে প্রশ্ন চলমান আসতেছে। চলন ও অঙ্গ চালনা মানে হাড্ডির চ্যাপ্টার, এই হাড্ডির চ্যাপ্টার থেকে 24 সালে প্রশ্ন আসলেও 25 সালে এখান থেকে কোনো প্রশ্ন আসে নাই। এরপরে দেখো শ্বসন ও শ্বাসক্রিয়া, এখন এই শ্বসন ও শ্বাসক্রিয়া অধ্যায়টা আমি দেখছি যতটুকু আপুর অ্যানালাইসিস ম্যাক্সিমাম ভার্সিটি গুলা বা ভর্তি পরীক্ষাতে অতটা গুরুত্ব দেওয়া হয় না, বা একটা দুইটা প্রশ্ন আসে। কিন্তু আমাদের এই ছবিতে 2024-25 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে কয়টা? 3টা। কিন্তু দেখো এর আগের বছর কি করছে, মাত্র একটা প্রশ্ন আসছে। তার মানে যিনি প্রশ্ন করেছেন বা যে বোর্ডটা হচ্ছে এখান থেকে প্রশ্ন করতেছে, তারা এবছর শ্বসন ও শ্বাসক্রিয়া কি করছে, তাদের পছন্দের তালিকাতে নতুন করে নিয়ে আসছে। সো আমরা এটাকে ওইরকম একটু ভালো করে পড়ার চেষ্টা করব, বা যে যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলোকে আমরা একটু বিশ্লেষণ করে পড়ার চেষ্টা করব। দেন রক্ত ও সঞ্চালন, এখন শুধু রক্ত ও সঞ্চালন না, অ্যাকচুয়ালি আমরা বলতে পারি এই যে আমাদের 4টা অধ্যায় আছে, রক্ত ও সঞ্চালন, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, আসলে এই চারটা চ্যাপ্টারই হচ্ছে কি আমাদের একদম ফার্স্ট প্রায়োরিটি চ্যাপ্টার। যেরকমটা হচ্ছে আমরা কোষের গঠনকে কখনো বাদ দিতে পারি না, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, প্রাণী পরিচিতি, পরিপাক এবং রক্ত ও সংবহন, এই 4টা চ্যাপ্টারকেও আমরা কখনো বাদ দিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারি না। কেন? এগুলা থেকে একদম প্রশ্ন থাকেই, অবশ্যই থাকে, এখান থেকে বাদ যায় না। এটা হচ্ছে আমাদের কি একদম শুরু থেকে এই চিন্তাটা মাথায় নিয়ে আমাদেরকে যে কোনো ভর্তি পরীক্ষাতেই ঢুকতে হবে, শুধু ছবি না, কারণ এখান থেকে প্রশ্ন আসেই তোমার। কিন্তু এই চিন্তা থেকে এখানে কি হয়ে গেছে, 2025 সালে বা 24-25 সেশনে এখান থেকে কি করা নেই বলতো, এখান থেকে হচ্ছে কোনো প্রশ্নই আসে নাই। এখন 25 সালে আসে নাই মানে যে তোমাদের 25-26-এ যারা পরীক্ষা দিবা বা 26 সালে যারা পরীক্ষা দিবা তোমাদের যে আসবে না, বিষয়টা কিন্তু এরকম না। তোমাদের কি করবে, তোমাদের আসলে 26 না, তোমরা যারা এই বছর পরীক্ষা দিবা আর কি, তোমাদের তো হচ্ছে 20 তারিখে এইচএসসি পরীক্ষাটা শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার কি বলতে পারি জার্নিটা শুরু হবে। তো আমরা হচ্ছে এই বছরের শেষের দিক থেকে তোমাদের জার্নিটা আমরা হচ্ছে দেখবো যে শুরু হয়ে গেছে। সো তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবা তখন দেখবা তোমাদের এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি খুব বেড়ে গেছে। রুই মাছ থেকে যদিও বা অতটা প্রশ্ন আসে না বা খুবই কমন প্রশ্ন আসে, ঘাসফড়িং এবং হাইড্রা থেকেই বেশি আসে। সো আমরা এটাকে কি করতে পারি না, এই অধ্যায়টাকে বাদ দিতে পারি না। বাকি রক্ত সঞ্চালন, পরিপাক, প্রাণীর বিভিন্নতা থেকে একটা একটা দুইটা করে টোটাল 4টা প্রশ্ন। তাহলে এটা হচ্ছে কি আমাদের অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিস আমরা দেখলাম। তা আমরা যদি এই পুরো অ্যানালাইসিসটাকে প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাকে মিলিয়ে একসাথে করে নিয়ে আসি, তাহলে এখানে আমরা একটা চার্ট খুঁজে পাচ্ছি। এই চার্টটা কি শর্ট ভার্সেস এক্সট্রা, ঠিক আছে? ওকে, তো শর্ট সিলেবাস ভার্সেস এক্সট্রা সিলেবাসকে নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা সব সময় শর্ট সিলেবাসটাকে কি করব, আমরা হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্টে রাখবো। এবং আমরা এটা মনে রাখবো যে শর্ট সিলেবাসের উপরে যদি আমি একটা প্রস্তুতি নেই, তাহলে শুধুমাত্র চট্টগ্রাম না, যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য আমি একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবো। কারণ ম্যাক্সিমাম প্রশ্নগুলোই কি করে আমার শর্ট সিলেবাস থেকে আসে। যেমন দেখো আমাদের চট্টগ্রামের জন্য প্রশ্ন ছিল কয়টা, প্রশ্ন ছিল হচ্ছে টোটাল 25টা। এখন এই 25টার মধ্যে আমাদের 16 আর 8 কত, আমাদের 16 আর 8 হচ্ছে টোটাল 24টা। এই 24টা প্রশ্নই ছিল কোথা থেকে, আমাদের এই সংক্ষিপ্ত সিলেবাস থেকে। এখন জাস্ট সাধারণ একটা কথা, যে 24টা থেকে 24টা প্রশ্নই সংক্ষিপ্ত সিলেবাস থেকে এনশিওর করতে পারবে, তার 1 নাম্বার যদি বাদও যায় তবুও কিন্তু তার চান্স পাওয়ার পসিবিলিটি খুব বেশি। শুধু চান্স না, সে খুবই ভালো রেজাল্ট করে বা হচ্ছে সে ভালো মেরিট লিস্ট নিয়ে সে হচ্ছে চান্স পাবে, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আমরা সংক্ষিপ্ত সিলেবাসটাকে প্রায়োরিটিতে রাখবো। যদি কারো এক্সট্রা সিলেবাস প্যারা লাগে, সে এক্সট্রা সিলেবাসকে আপাতত চাইলে স্কিপ করতে পারবা।
এবং আমরা যদি শুধুমাত্র ছবিকে নিয়ে কথা বলি তাহলে আমরা আরেকটা জিনিস এখান থেকে বুঝতে পারতেছি যে ছবিতে প্রথম পত্রকে দ্বিতীয় পত্রের তুলনায় বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। যে আমাদের টোটাল 25টা প্রশ্নের মধ্যে 16টা প্রশ্ন আসছে কই থেকে? শুধুমাত্র প্রথম পত্র থেকে। আর দ্বিতীয় পত্র থেকে কয়টা? মাত্র 9টা। তাহলে আমরা কি করব? প্রথম পত্রটাকে বেশি গুরুত্ব দিব। তো আশা করি তোমরা হচ্ছে এই অধ্যায় ভিত্তিক অ্যানালাইসিসটা করার রিজনটা বুঝতে পারছো এবং তোমরা প্রশ্নগুলোর কোন জায়গা থেকে আসার পসিবিলিটি বেশি বা কোন পত্রকে ধরে তুমি প্রিপারেশন নিবা সেটা বুঝতে পারছো। ওকে, তো হচ্ছে পাঠশালাতে আমরা আজকে ক্লাস নিচ্ছি মেইনলি ভার্সিটি ক সেকেন্ড টাইম ফুল কোর্স নিয়ে। ঠিক আছে, এই সেকেন্ড টাইম ফুল কোর্সেরই একটা অংশ হচ্ছে তোমাদের আজকের এই প্রশ্ন সলভ ক্লাসটা। তো যারা যারা হচ্ছে আমাদের পাঠশালার সাথে তোমার ভার্সিটি ক ফুল কোর্সটা হচ্ছে করতে চাও বা আমাদের সাথে তোমার অ্যাডমিশন জার্নিটা কন্টিনিউ করতে চাও, তোমরা অবশ্যই আমাদের কমেন্টে দেওয়া লিংকে আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে অবশ্যই অ্যাড হয়ে যাবা। সেখানে তোমাদের একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ভর্তি পরীক্ষার জন্য সমস্ত নির্দেশনা এবং সমস্ত ক্লাস সবকিছু তুমি ওইখানে পেয়ে যাবা। ঠিক আছে, তো যারা হচ্ছে এক কোর্সেই তোমাদের সম্পূর্ণ ভার্সিটি প্রস্তুতি নিতে চাও তারা হচ্ছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবা। লিংকটা আমাদের কমেন্ট বক্সে দেওয়া আছে, অবশ্যই হচ্ছে সেখান থেকে তুমি যাবা এবং আমাদের সাথে তোমার জার্নিটা অবশ্যই চলমান রাখার চেষ্টা করবা। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে অনেক কিছু বলছি, আপু আসলে অত ভালো প্রমোশন করতে পারি না, সো এটা হচ্ছে আপুর খুব বাজে একটা বিষয়। ওকে, সো আমি হচ্ছে এখন কি করব, আমরা হচ্ছে আমাদের মেইনলি ক্লাসে প্রবেশ করব। তো ক্লাসটা হচ্ছে কি অধ্যায় ভিত্তিক প্রশ্ন সলভে আমরা এখন যাব। তা আমরা অধ্যায় ভিত্তিক প্রশ্ন সলভ কি করব, এই যে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা টোটাল 25টা প্রশ্ন দেখলাম, এই 25টা প্রশ্নকে আমরা অধ্যায় ভিত্তিক সলভ করব। তো আমরা হচ্ছে এখন প্রশ্নগুলো সলভ করা শুরু করছি। তো আশা করব তোমরা সবাই রেডি। ওকে, আমরা আমাদের প্রথম প্রশ্নে চলে আসি। প্রথম প্রশ্নটাকে যদি আমরা একটু পড়ি, প্রথম প্রশ্নে আমাদেরকে কি বলছে? কোনটি উদ্ভিদ কোষের তুলনায় প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য? তো দেখো আমাকে কি বলছে, উদ্ভিদ কোষের তুলনায়। এখানে শব্দটাকে যদি আমরা একটু পিক করি, কি বলছে? তুলনা কথাটা বলছে। তার মানে আমাকে এখানে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের এমন একটা বৈশিষ্ট্যের কথা জিজ্ঞেস করা হয়েছে বা বলা হয়েছে যেটা আমার দুই জায়গাতেই আছে, কিন্তু এক জায়গাতে কি সে খুব ভালো তার হচ্ছে আচরণটা প্রকাশ করে থাকে। তো এখানে আমাকে আরেকটা শব্দ কি বলছে, শব্দটা হচ্ছে অনন্য বৈশিষ্ট্য। তো আমরা যদি অনন্য বৈশিষ্ট্য বলতে যাই তাহলে আমরা এখানে কিছু শব্দের সাথে পরিচিত। যেমন ধরো আমরা যদি উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য বলি তাহলে উদ্ভিদ বা গাছের কোষের অনন্য বৈশিষ্ট্য কি? সেটা হচ্ছে প্রথম কথা কোষ প্রাচীর। এটা উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য। এটা কোথায় পাই না আমরা? প্রাণী কোষে খুঁজে পাই না। তো দেখো আমরা এখানে যদি দেখি কঠিন কোষ প্রাচীর যে অপশনটা আছে সেটা কি? এই কোষ প্রাচীরটা হচ্ছে উদ্ভিদের বৈশিষ্ট্য, তাই না? উদ্ভিদের বৈশিষ্ট্য। এটা কোথায় থাকে না? এটা হচ্ছে কখনো প্রাণী কোষে আমরা খুঁজে পাবো না। তারপরে বড় কেন্দ্রীয় কোষ গহ্বর। এখন কোষ গহ্বর যে জিনিসটা আছে এটাও বলতো কি উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য আমরা বলতে পারি। এই কোষ গহ্বরটা আমরা কোথায় খুঁজে পাবো না? আমরা প্রাণীতে খুঁজে পাবো না, এটা হচ্ছে শুধুমাত্র উদ্ভিদের। তারপরে ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট যদি আমাদের বডিতে থাকতো তাহলে আমরা কালারফুল হইতাম, মানে কি আমরা সবুজ রঙের হয়ে যাইতাম। আমরা তো সবুজ না, তাহলে কি ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড এটাও আমাদের বডিতে থাকে না। এটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে উদ্ভিদে। এই জিনিসগুলো তোমরা সবাই জানো আশা করি। তো এই যে তিনটা অপশন, এই তিনটা অপশনই উদ্ভিদের। এই তিনটা কি আমাদের প্রাণী দেহে থাকে না। আমাকে প্রশ্নে বলছি কি উদ্ভিদ কোষের তুলনায় প্রাণী কোষের অনন্য বৈশিষ্ট্য। তার মানে আমাকে এখানে যাকে নিয়ে কথা বলা হয়েছে সে উদ্ভিদ কোষে তো থাকবেই, পাশাপাশি সে প্রাণী কোষে থাকবে। কিন্তু আমাদের যে বি সি ডি তিনটা অপশন ছিল, এই তিনটা অপশনে যাদের কথা বলা হয়েছে তারা শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, তারা প্রাণী কোষে থাকে না। তার মানে এক চান্সে তিনটা অপশন বাতিল হয়ে গেছে। সো আমাদের প্রথম অপশন পড়ে আছে, কারেক্ট আনসার প্রথম অপশনই, তাই না? এটা হচ্ছে আমাদের একটা সুন্দর কথা। এখন এটা কিভাবে কারেক্ট আনসার সেটাকে যদি আমরা একটু কথা বলি, আমাকে কি বলছে? আন্তঃকোষীয় হজমের জন্য লাইসোজোমের ব্যবহার করে বা লাইসোজোম ব্যবহার করে। এখন এই যে আমাদের লাইসোজোমটা আছে, এই লাইসোজোমটা অ্যাকচুয়ালি কি বলতো, এটাকে আমরা একটা নামে জানি, সেটা কি? এটাকে বলি হচ্ছে আমরা আত্মঘাতী থলিকা।
তাই না? এটাকে কি বলি? আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বা সুইসাইডাল ব্যাগ আমরা বলে থাকি এই লাইসোজোমকে। তাই না? এটা কি করে? এটা হচ্ছে যে কোনো একটা জিনিসকে নষ্ট করে দিতে পারে। তারপরে কি বলছে? আন্তঃকোষীয় পরিপাক। এখন এই আন্তঃকোষীয় পরিপাক বা হজম, হজম মানে কি? পরিপাক করা, একটা জিনিসকে ভেঙে ফেলা। লাইসোজোমের মধ্যে কি থাকে? অনেক ধরনের এনজাইম থাকে, যে এনজাইম গুলা অনেক বড় জিনিসকে ছোট করতে পারে। তো আমাদের আন্তঃকোষীয় হজম বলতে আমরা মেইনলি কি বুঝি? একটা কোষের ভিতরে যদি কোনো ধরনের মনে করো কোষীয় খাদ্যবস্তু বা বড় কোনো দানাদার বস্তু, কোনো লিপিড, প্রোটিন, হরমোন যে কোনো জিনিস আছে, সেই জিনিসগুলাকে ভাঙতে সাহায্য করবে কে? এই জিনিসটা সাহায্য করবে হচ্ছে লাইসোজোম। এবং এই আন্তঃকোষীয় হজমটা মেইনলি লাইসোজোম প্রাণীদেহেই করে। এখন কথা হচ্ছে লাইসোজোম কিন্তু আমরা উদ্ভিদের কোষেও খুঁজে পাই, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে আন্তঃকোষীয় পরিপাকের যে কাজটা আছে সেটা করে কে? সেটা করে হচ্ছে তার ভ্যাকুল বা তার হচ্ছে যেটা কোষ গহ্বর, আমরা এখানে বলি কি, তার এই আন্তঃকোষীয় পরিপাকের কাজটা করে হচ্ছে তার এই কোষ গহ্বরটা। সেখানে লাইসোজোম ওই কাজটা করে না। এই জন্যই বলছে কি যে আমাদের আন্তঃকোষীয় হজমের জন্য লাইসোজোম ব্যবহার করে কে? প্রাণীকোষ। তাই আমরা এটাকে স্পেসিফিক ভাবে প্রাণীকোষের দিকেই আমরা এই প্রশ্নের সাপেক্ষে পাঠাইতে পারতেছি। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো। ওকে, তা আমরা পরের প্রশ্নে যাই। তো পরের প্রশ্নে হচ্ছে আমাদের কি বলছে? কোষ প্রাচীর সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়? এখন আমাদের কি করতে হবে বলতো? যারা ভর্তি পরীক্ষার্থী আছো, প্রথম প্রশ্ন হচ্ছে, প্রশ্ন সলভ করার আগে প্রশ্ন ভালো করে পড়তে হবে, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা যেটা করো, প্রশ্ন পড়ো না, এবং প্রশ্ন না পড়ার পরে ওই যে সঠিক নয় যে কথাটা বলছে, সেই নয় শব্দটাকে দেখো না, এটা করা যাবে না। তো দেখো অপশনে কি বলছে? কোষ প্রাচীর উদ্ভিদকে দৃঢ়তা এবং শক্তি প্রদান করে। এখন যদি আমরা চিন্তা করি, আমাদের হচ্ছে কি, কোষ প্রাচীর উদ্ভিদের মধ্যে কিন্তু সে কি করে? অবশ্যই সে আমাদের কোষকে দৃঢ়তা দিবে, শক্তি দিবে। কারণ কি? আমাদের দৃঢ়তা বা শক্তি দেওয়ার জন্য বা উদ্ভিদের যে গাঠনিক স্ট্রাকচারটা আছে, এই গাঠনিক স্ট্রাকচারটা তৈরি করে কি? কোষ প্রাচীর। তার মানে এটা হচ্ছে কি, এই উত্তরটা সঠিক উদ্ভিদের ক্ষেত্রে। তারপরে কি বলছে? কোষ প্রাচীর প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। আমরা এটাও জানি কোষ প্রাচীরের মধ্যে কি থাকে? কোষ প্রাচীরের মধ্যে সেলুলোজ থাকে। এই জন্য কি বলা হয়? কোষ প্রাচীরের গাঠনিক উপাদান বলা হয় সেলুলোজকে। তার মানে এটাও সঠিক। তারপরে কোষ প্রাচীর কোষের আয়ন ও পুষ্টির প্রবাহ নিয়ন্ত্রণ করে। এখন এই কথাটার মধ্যে কিন্তু আমরা সহমত হইতে পারতেছি না। কোষ প্রাচীরটা কি? কোষ প্রাচীরটা হচ্ছে একটা নির্জীব বস্তু, সে কোনো একটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারবে না। হ্যাঁ, তার ভিতরে কি আছে? প্লাজমোডেজমাটা নামক একটা সূক্ষ্ম ছিদ্রপথ আছে, যেটা দিয়ে কিছু পরিমাণ জিনিসপত্র আসা যাওয়া করতে পারে, কিন্তু এটা কিন্তু সেই জিনিসটার আসা যাওয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে না। তাহলে আমরা বলতে পারি কি, কোষ প্রাচীর কোষের আয়ন ও পুষ্টি প্রবাহ নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে কি? একটা মিথ্যা কথা। তাহলে যেহেতু সঠিক নয় বলছে, তাহলে সেই সঠিক নয় বা মিথ্যা হিসেবে আমার আনসারটা কি আসে? আনসারটা আসে হচ্ছে সি। তারপরে কি বলছে? প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত। ইহাও একটা সত্য কথা, কারণ কোষ প্রাচীর কার অনন্য বৈশিষ্ট্য? কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য, এটা আমাদের কই থাকে না? প্রাণী কোষে থাকে না। এবং এই কোষ প্রাচীরের আবিষ্কারক কে? এটা হচ্ছে বিজ্ঞানী রবার্ট হুক। আর কোষ প্রাচীর যেহেতু আমরা গাঠনিক উপাদান হিসেবে সেলুলোজকে বলছি, তাহলে আমরা ক্ষুদ্রতম গাঠনিক এককটাকেও মনে রাখবো, যেটা হচ্ছে কি, মাইসেলি বা ক্রিস্টালাইন মাইসেলি। ওকে, তো আশা করি এই প্রশ্নটাও আপনারা বুঝতে পারছেন। আমরা তাহলে নেক্সট প্রশ্নে যাই। তো আমাদের পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো, ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক পার্থক্যের ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে এখানে আমাকে কি বলছে? ডিএনএ আরএনএ এর কথা বলছে। তো দেখো আমরা হচ্ছে চিন্তা করি ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক পার্থক্যের ক্ষেত্রে কোনটা সঠিক। তাহলে ডিএনএ আরএনএ তে আগে আমরা চিন্তা করি তাদের কমন জিনিস কি আছে। প্রথম কথা, তাদের দুইজনের মধ্যে আমরা কি পাই? পেন্টোজ সুগার পাই। পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা। 2 নম্বরে কি পাই? তাদের মধ্যে পাই হচ্ছে নাইট্রোজেন ক্ষারক, এটা তাদের মধ্যে দুইজনের মধ্যেই পাচ্ছি। 3 নম্বরে কি পাই? অজৈব ফসফেট, তাই না? অজৈব ফসফেট, এটা আমরা খুঁজে পাচ্ছি। এখন পার্থক্য কোথায়?
পার্থক্যটা হচ্ছে এই যে 1 আর 2 পয়েন্ট, এই 2 পয়েন্টের কিছু আমরা হচ্ছে ভিতরের দিকের গঠনের মধ্যে গিয়ে হচ্ছে আমরা কিছু ঝামেলা খুঁজে পাবো। পেন্টোজ সুগারের মধ্যে কি আমার এই যে ডিএনএ আরএনএ 2 নং কার্বনের মধ্যে আমার কি আছে, অক্সিজেন আছে নাকি নাই সেটা নিয়ে ডিএনএ আরএনএ কে আমি ফাইন্ড আউট করতে পারতেছি বা আলাদা করতে পারতেছি। তারপরে আমার যে নাইট্রোজেন ক্ষারক আছে সেই নাইট্রোজেন ক্ষারককে দিয়েও কিন্তু আমরা ডিএনএ আরএনএ কে আলাদা করতে পারতেছি। তো আমরা আগে অপশন গুলা দেখি, অপশনে কি বলছে। আরএনএ একটি দ্বিসূত্রক বিশিষ্ট অণু যার ডিঅক্সিরাইবোজ সুগার কাঠামো আছে। এখন কথা হচ্ছে আমাকে পুরো প্রশ্ন পড়ারও আর প্রয়োজন নাই, তাই না? আমাকে এখানে কি বলছে, আরএনএ এর ক্ষেত্রে কি বলছে, দ্বিসূত্র বিশিষ্ট অণু বলছে, তাইলে পুরা প্রশ্ন পড়ার কিন্তু প্রয়োজন নাই, প্রথমবারই সে বাতিল হয়ে গেছে। কারণ আমরা জানি ডিএনএ এর চেহারা আর আরএনএ এর চেহারা আমাদের কাছে পরিচিত। এই যে একটা প্যাচ, এই প্যাচটা বা এটাকে আমরা কি বলি, ডাবল হেলিক্স মডেল বলি। এই ডাবল হেলিক্স মডেলটা কার? এটা হচ্ছে ডিএনএ বা 2 সুতা। এখন যদি আমি বলি আরএনএ, তাহলে আমার মাথায় আসবে কি, এই যে এই 1 সুতা। তার মানে আরএনএ হচ্ছে কি এক সূত্রক বিশিষ্ট, দ্বিসূত্রক হবে না। আবার আরএনএ এর মধ্যে কি আছে, ডিঅক্সিরাইবোজ না, সেখানে হবে কি শুধুমাত্র রাইবোজ সুগার। তাহলে আমার প্রথম অপশন বাতিল। সেকেন্ড অপশন পড়ি। সেকেন্ড অপশনে কি বলছে, আরএনএ একটা এক সূত্রক বিশিষ্ট অণু। তাহলে এটা আমার হচ্ছে এতটুকু পর্যন্ত ঠিক আছে, এক সূত্রক বিশিষ্ট গেল। পরেরটুকু তাহলে পড়ি, যা রাইবোজ সুগার কাঠামো আছে। তাইলে এটাও সঠিক, কারণ আমরা কি বললাম, আরএনএ এক সূত্রক বিশিষ্ট এবং তার মধ্যে কি আছে, রাইবোজ সুগার আছে। ডিঅক্সিরাইবোজ কার থাকে, ডিএনএ এর থাকে। তারপরেরটুকু তাহলে পড়ি, ডিএনএ একটি একক দ্বিসূত্র বিশিষ্ট অণু যার দ্বিসূত্রক কি বলছে, সরি, যার ডিঅক্সিরাইবোজ সুগার কাঠামো আছে। এখন যদি আমরা চিন্তা করি যে আমার ডিএনএ এর ক্ষেত্রেও কি বলছে, ডিএনএ এর ক্ষেত্রেও বলছে এটা একটা দ্বিসূত্রক বিশিষ্ট অণু, তাহলে দ্বিসূত্রক বিশিষ্ট ডিএনএ অবশ্যই, তাহলে এটা আমি ধরতে পারতেছি সঠিক। তারপরে হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার কাঠামো আছে। তাহলে এই পুরাটা প্রশ্নের মধ্যে আমরা আসলে অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত ভুল কিছু পাই নাই। তাহলে ইনিশিয়াল দৃষ্টিতে আমরা একে সঠিক বলতে পারতেছি। তো আমরা এর পরের দুটো অপশন আবার পড়ি তাহলে। ডিএনএ এবং আরএনএ উভয় ক্ষেত্রেই এক সূত্র বিশিষ্ট আরএনএ তে থাইমিন এবং ডিএনএ তে ইউরাসিল থাকে। এখন এই কথাটা কিন্তু উল্টা হয়ে গেছে, তাই না? আমরা জানি এই যে নাইট্রোজেন ক্ষারক আছে, নাইট্রোজেন ক্ষারক 2 ধরনের থাকে, একটা হচ্ছে পিউরিন আর একটা কি পাইরিমিডিন। তো পাইরিমিডিন বেসের মধ্যে থাইমিনটা কই থাকে, থাইমিনটা থাকবে হচ্ছে আমার ডিএনএ তে। এই থাইমিনটা থাকে কোথায়, থাইমিন থাকবে হচ্ছে ডিএনএ তে। আর এই যে ইউরাসিল, এই ইউরাসিল থাকে কোথায়, ইউরাসিল থাকে হচ্ছে আরএনএ তে। ইউরাসিল দেখলেই আমরা আরএনএ বলি, তার মানে এটা কি, এটা একটা মিথ্যা কথা। দেন আরএনএ এবং ডিএনএ উভয়ই কি দ্বিসূত্রক বিশিষ্ট, কিন্তু তাদের সুগার কাঠামোতে পার্থক্য আছে। এখন আমাদের যদি আরএনএ দ্বিসূত্রক হয়, তাহলে সেটা কার আরএনএ দ্বিসূত্রক বলতো, ভাইরাসের আরএনএ দ্বিসূত্রক, তাই না? সেটা হচ্ছে কি অ্যাবনর্মাল। তাহলে এটাও কি একটা মিথ্যা কথা, কারণ আমার শুধুমাত্র ডিএনএটাই হচ্ছে কি দ্বিসূত্রক, আরএনএ এক সূত্রক। তাদের সুগার কাঠামোতে অবশ্যই পার্থক্য আছে, কিন্তু তাদের সুতার মধ্যেও পার্থক্য আছে বা তাদের হ্যালিক্সের মধ্যেও পার্থক্য আছে। আরএনএ সিঙ্গেল হ্যালিক্স, ডিএনএ ডাবল হ্যালিক্স। তাহলে আমরা পার্থক্যগুলো বুঝতে পারছি। তাহলে আমার কারেক্ট আনসার কি, কারেক্ট আনসার হচ্ছে বি। তো আশা করি এই প্রশ্নটা বুঝতে পারছো, যারা আগে বুঝো নাই তারাও হচ্ছে আপুর কথাগুলো যদি শোনো, তাহলে প্রশ্নটা খুব সহজেই বুঝতে পারবা। ওকে, সো আমরা নেক্সট প্রশ্নে যাই। 3টা প্রশ্ন সলভ করা শেষ। প্রশ্নের লাইনগুলো অনেক বড় বড়। ওকে, তারপরে চলে আসি এবার আমার প্রশ্নের অপশনের লাইনের থেকে আবার বড় প্রশ্ন চলে আসছে। কি বলছে, একটা বৃহদাকার অণু, বৃহদাকার মানে বিশাল বড় অণু, সংগ্রহ করে সেটিকে ভাঙলাম। সেই অণুটাকে যখন তুমি ভাঙলা, ভাঙার পরে তাতে ইউরোসিল বা ইউরাসিল এর অস্তিত্ব খুঁজে পাইলা। উক্ত অণুটি সম্পর্কে নিচের কোনটা সঠিক নয়? তার মানে কি, কোনটা ভুল সেটা জিজ্ঞেস করছে। তাহলে আগে আমরা প্রশ্ন দেখে চিন্তা করে নিই, এখানে আমাকে কার কথা বলছে। আমাকে বলছে একটা বৃহদাকার অণু, বড়সড় একটা অণুর কথা বলছে, যে অণুটাকে ভাঙলে আমি ইউরাসিল খুঁজে পাবো। এখন বলো তো, এই যে ইউরাসিল জিনিসটা কার ক্ষেত্রে খুঁজে পাই, ইউরাসিল খুঁজে পাই হচ্ছে আমরা কার ক্ষেত্রে, পাই হচ্ছে আরএনএ এর ক্ষেত্রে। তাহলে এখানে যে বৃহৎ আকার অণুর কথা বলা হয়েছে, সেই অণুটা অ্যাকচুয়ালি কে, সেই অণুটা অ্যাকচুয়ালি হচ্ছে আরএনএ। তাহলে এখানে আমাকে কি করতে হবে, আরএনএ সম্পর্কে মিথ্যা কথা খুঁজে বের করতে হবে। তাহলে আমি প্রশ্ন পড়ি,
প্রশ্নে কি বলছে, এটি একটা সুগার ফসফেট ব্যাকবোন ধারণ করে। তাইলে আমরা যদি আগের প্রশ্নে একটু যাই, আমরা এখানে পেন্টোজ সুগার খুঁজে পাইছি, তারপরে অজৈব ফসফেট খুঁজে পাইছিলাম ডিএনএ আরএনএ দুইটার কমন বৈশিষ্ট্য হিসেবে। তাহলে সে সুগার ফসফেট ব্যাকবোন ধারণ করে, এটা একটা সঠিক উত্তর, তাই না? তাহলে এটা হচ্ছে সঠিক। তারপরে কি বলছে, এইটা সাধারণত ডাবল হেলিক্স আকারে থাকে। এখন কথা হচ্ছে, এই যে আমাদের সুতাটা, এটা কোনোভাবে ডাবল হেলিক্স বা দ্বিসূত্রক না, উনি এক সূত্রক। তার মানে আমার এই কথাটা কি, এটা হচ্ছে একটা ভুল কথা, তাই না? এটা হচ্ছে কি, ইনি হচ্ছেন একটা ভুল উত্তর, তো এটা হচ্ছে একটা ভুল। তারপরে আমরা যাই, পরে কি বলছে, পরের অপশন পড়ি। এটাতে এটি একটি নিউক্লিক অ্যাসিড। এখন আমরা জানি নিউক্লিক অ্যাসিডই হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ, তাইলে এটা নিউক্লিক অ্যাসিড, এই কথা সত্য কথা। তারপরে কি বলছে, এটি এনজাইম ছাড়া নিজের প্রতিলিপি তৈরি করতে পারে। এখন এখানে একটা কথা আছে, দেখো যদি আমরা বলি যে আমাদের আরএনএ এর একটা টাইপ আছে, তাই না? সে আরএনএ এর একটা টাইপ হচ্ছে কি, আমরা বলতে পারি যে আমাদের মাইনর আরএনএ। এই মাইনর আরএনএ কে অ্যাকচুয়ালি আমরা এনজাইম বলতে পারি, ঠিক আছে? এখন এটা ছাড়া আবার এখানে আরেকটা কথা আছে, যদি আমি আমার দিক থেকে বলি, সেটা হচ্ছে আমাদের প্রতিলিপি মানে কি, রেপ্লিকেশন, তার আরেকটা প্রতিবিম্ব তৈরি করবে। একটা আরএনএ কি করবে, আরেকটা আরএনএ তৈরি করতে পারে, একটা আরএনএ থেকে আরেকটা আরএনএ তৈরি হবে। এখন এই জিনিসটা আসলে সচরাচর হয় না, সত্য কথা যেটা, এটা সচরাচর হয় না। এই যে আমাদের রেপ্লিকেশনের যে ক্ষমতাটা আছে, এই ক্ষমতাটা শুধুমাত্র কার থাকে, আমরা জানি ডিএনএ থাকতেছে। ডিএনএ কি করতে পারে, সে হচ্ছে রেপ্লিকেশন করতে পারতেছে। সো আমাদের যদি আমরা একটু সুন্দর করে চিন্তা করি, তাহলে আমাদের হচ্ছে যেটা মাইনর আরএনএ, সে কি করতে পারে, সে হচ্ছে এনজাইম হিসেবে কাজ করতে পারে, কিন্তু সে কিন্তু নিজের প্রতিলিপি তৈরি করে না। আবার যেটা হচ্ছে আমাদের আরএনএ, সে আবার তার যে নিজের প্রতিলিপি তৈরি করার ক্ষমতা, সেটাও হচ্ছে কি একদম অনেক অল্প। এটা করে কি, এটা নর্মালি করে হচ্ছে ডিএনএ। সো আমরা ওই হিসাব করে আমাদের হচ্ছে এনজাইম ছাড়া নিজের প্রতিলিপি তৈরি করতে পারে, এই আনসারটাকেও আমরা বলতে পারি কি, ভুল বলতে পারি। এখন তোমাদের অনেকের প্রশ্ন আসতে পারে যে আপু, ডাবল আনসার তো এখন আসে না, তাহলে আপনি এখানে কেন দুইটা অপশন বলতেছেন? এখন এটা আমরাও জানি, আসলে আমাদের প্রশ্নে কি আসে না, ডাবল আনসার আসে না। এটা 2015-16 সালের থেকে বন্ধ হয়ে গেছে আসা, বা আমাদের কিছু সময় পর থেকে। কিন্তু আনফরচুনেটলি আমি চট্টগ্রামের প্রশ্নটা যখন সলভ করতে গেছি, আসলে আমার কাছে এই দুইটা প্রশ্নই কি মনে হয়েছে, যে ভুল মনে হয়েছে। এই জন্য আমি তোমাদেরকে এই দুইটা প্রশ্ন কেন ভুল সেটা আমি বলে দিলাম। সেখান থেকে ম্যাক্সিমাম তুমি যদি তোমার কাছে কোনো প্রশ্ন ব্যাংক থাকে, বা তুমি হচ্ছে দেখো, ম্যাক্সিমাম জায়গাতেই তুমি আনসারটা পাবা কি, আনসারটা পাবা শুধুমাত্র বি, ঠিক আছে? ম্যাক্সিমাম কোয়েশ্চেন ব্যাংকে আনসারটা পাবা শুধুমাত্র বি, ডাবল হেলিক্স আকারে থাকে। কিন্তু আমার আরএনএ সম্পর্কে ভুল তথ্য কি, এনজাইম ছাড়া সে নিজের প্রতিলিপি তৈরি করা তো দূরের কথা, আরএনএ কি করে, ডিএনএ থেকে নরমালি তৈরি হয়। আমরা জানি ট্রান্সক্রিপশন প্রসেসে সে তৈরি হচ্ছে, কিন্তু সে নিজে নিজে নিজের প্রতিলিপিটা তৈরি করতে পারে না, বা পারলেও সেটার ক্ষমতা অনেক অল্প। এই জন্য এটাকেও আমরা ভুল হিসেবে আইডেন্টিফাই করতে পারতেছি। আশা করি আমি আমার পয়েন্টটা বুঝাতে পারছি। ওকে, তো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমাদেরকে কি বলছে, শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিডকে কি বলা হয়? তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সেই প্লাস্টিক থেকে প্রশ্ন। তো শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিড, অপশনে কি কি আছে, অ্যালিউরোপ্লাস্ট, রোজোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট। এখন আমরা যদি প্লাস্টিডকে বলি, প্লাস্টিডকে হচ্ছে আমরা কয়টা ভাগে ভাগ করি বলতো? প্লাস্টিডকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, একটা কি, আমি একটু এদিকে লিখি, তাহলে হয়তো বা এটা পরবর্তীতে লিখতে সুন্দর হবে, সুবিধা হবে। ওকে, দেখো, প্লাস্টিডকে নরমালি আমরা দুই ভাগে ভাগ করি। একটা কি, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টকে কি বলা হয়, রঙিন প্লাস্টিড। আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে লিউকোপ্লাস্ট। এখন এই যে আমাদের প্লাস্টিড, এই প্লাস্টিডের যদি তোমাকে কাজ জিজ্ঞেস করা হয়, তাহলে তার কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে সে রান্না করবে, প্লাস সে সঞ্চয় করবে।
তাহলে রান্না করবে মানে কি, আমাদের কোষের রান্নাঘর হচ্ছে প্লাস্টিড, যেখানে কি হয় সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে থাকে। আবার আমাদের হচ্ছে উদ্ভিদ যে সঞ্চয় করে, উদ্ভিদ কি সঞ্চয় করে, সে আমিষ সঞ্চয় করে, সে লিপিড সঞ্চয় করে, সে কি তৈরি সঞ্চয় করে, সে হচ্ছে আমাদের গ্লুকোজ বা হচ্ছে শ্বেতসার সঞ্চয় করতেছে, কার্বোহাইড্রেট সঞ্চয় করে। এই তিনটা সঞ্চয় করার কাজ করে কি, এই প্লাস্টিড। এখন প্লাস্টিডের আমাদের যেটা হচ্ছে লিউকোপ্লাস্ট অংশটা আছে, এই লিউকোপ্লাস্টে মেনলি কি করে, আমাদের হচ্ছে এই সঞ্চয়ের কাজটা করে থাকে। আর লিউকোপ্লাস্ট মানে কি, এটা হচ্ছে বর্ণহীন প্লাস্টিডকে আমরা বলে থাকি, বর্ণহীন প্লাস্টিড। আর ক্রোমোপ্লাস্ট মানে কি, এটা হচ্ছে রঙিন প্লাস্টিড, এটা হচ্ছে রঙিন প্লাস্টিড। তো আমাদের এই যে লিউকোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্ট হচ্ছে তিন ধরনের। এই লিউকোপ্লাস্ট তিন ধরনের লিউকোপ্লাস্ট কি, একটা হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট, আর একটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, আর একটা হচ্ছে কি ইলায়োপ্লাস্ট। এখন আমরা যদি বলি যে আমাদের শর্করা বা আমরা যদি বলি শ্বেতসার, এটা তো হচ্ছে কি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটকে পরিপাক করে যে ধরনের এনজাইম, সেগুলাকে আমরা কি এনজাইম বলি বলতো, অ্যামাইলোলাইটিক এনজাইম, তাই না? এখন সেই নামটাকে যদি মাথায় রেখে তুমি অপশনগুলোর দিকে তাকাও, তাহলে এখানে সেই নামের সাথে মিল খুঁজে পাচ্ছ কোথায়, পাচ্ছ হচ্ছে অ্যামাইলোপ্লাস্টে। তাহলে আমার হচ্ছে যেটা শ্বেতসার সঞ্চয়কারী প্লাস্টিড, বা আমরা বলতে পারি কার্বোহাইড্রেট সঞ্চয়কারী প্লাস্টিড। কি বলতে পারি, আমরা বলতে পারি আমাদের কার্বোহাইড্রেট সঞ্চয়কারী প্লাস্টিড, এটা কি, এটা হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। তো বাকি যে দুইটাতে হচ্ছে আপু মার্ক করলাম, অ্যালিউরোপ্লাস্ট আর হচ্ছে ইলায়োপ্লাস্ট, এরা কি কাজ করে, এই যে আমাদের অ্যালিউরোপ্লাস্ট মহাশয়, উনি হচ্ছেন আমিষ সঞ্চয় করে বা প্রোটিন সঞ্চয় করে, উনি কি সঞ্চয় করে, আমিষ সঞ্চয় করে। আর ইলায়োপ্লাস্ট কি করে, ইলায়োপ্লাস্ট হচ্ছে লিপিড সঞ্চয় করে। ঠিক আছে, এটা মনে রাখবো আমরা। আর এখানে যখন আমরা প্লাস্টিড পড়বো, প্লাস্টিডের আবিষ্কারক কে, বিজ্ঞানী শিম্পার, এটাও মাথায় রাখবো। প্লাস্টিডের মধ্যে ক্লোরোপ্লাস্টকে, বা হচ্ছে যদি ক্লোরোপ্লাস্ট অপশনে কখনো না থাকে, শুধু প্লাস্টিড থাকে, সেক্ষেত্রে আমরা বলবো কি, একে কোষের রান্নাঘর বলা হয়ে থাকে। ওকে, তো আমাদের এই প্রশ্নটাও শেষ। তো আমরা পরের প্রশ্নে যাই। ওকে, তো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্নে আমাদের কি বলছে, নিচের কোনটি গোলজি বডির কাজ নয়। তো আমাদের এখানে জিজ্ঞেস করছে কি সেম, আবার হচ্ছে কি গোলজি বডির কাজ নয় কোনটা, সেটা আমাকে এখানে ফাইন্ড আউট করতে হবে। তো আমি যদি একটু চিন্তা করি যে গোলজি বডি, এটা হচ্ছে, এটার অপর নামগুলা কি কি, তাহলে তার সেই নামগুলা থেকে আমরা তার দুই একটা কাজ সম্পর্কে একটু আইডিয়া পাবো। দেখো, গোলজি বডির অপর নাম হচ্ছে, একে আমরা বলি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। গোলজি বডিকে আমরা কি বলি, গোলজি বডিকে আমরা বলি হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি। তো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মানে কি, সে হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করতেছে। তারপরে আমরা এখানে তার আরেকটা নাম হিসেবে জানি কি, আমরা আরেকটা নাম জানি হচ্ছে, তাকে আমরা বলি হচ্ছে কোষের প্যাকেজিং হাউস। তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি কোষের প্যাকিং হাউস বা প্যাকেজিং হাউস। দেন তাকে আমরা আরো বলি কি, তাকে আমরা বলি হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। তাকে আমরা বলি কি, কোষের ট্রাফিক পুলিশ, এই নামে আমরা তাকে চিনি। তাহলে এখান থেকে মোটামুটি তার সম্পর্কে কিছু যে আইডিয়া আমার হয়ে যাচ্ছে। তো দেখো, এখন তার কিছু আইডিয়া হয়ে যাইতেছে কি, সে কার্বোহাইড্রেট তৈরি করে, সে যে কোনো একটা জিনিসকে সে প্যাকেট করে, সে কি করে, সে হচ্ছে কোনো একটা, আমাদের যদি কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু কিছু একটা প্রবেশ করে, সেটাকে সে আইডেন্টিফাই করে, সেটাকে কি করতে পারে, সেটাকে হচ্ছে সে আটকাইতে পারে। ভাইরাস ব্যাকটেরিয়া না, মেইনলি আমরা বলতে পারি যে যদি কোনো একটা বস্তুর বা কোনো একটা অঙ্গাণুর নিয়ন্ত্রণটা সে করতে পারে। ঠিক আছে, কোন একটা বস্তুর নিয়ন্ত্রণটা কি করতে পারে, আমাদের হচ্ছে এই গোলজি বডি করতে পারে। এখন আমি একটু অপশন গুলা দেখি। অপশনে কি বলছে, প্রোটিন উৎপাদন করা, রাইবোজোম তৈরি করা, ভিটামিন তৈরি করা, লাইসোজোম তৈরি করা। এখন আমাকে এখানে কি বলছে কি, গোলজি বডির কাজ নয় বের করার জন্য। তো যদি দেখো, আমাদের প্রথম চিন্তায় আমরা যেটা ভুল করি পরীক্ষাতে, সেই ভুলটা হচ্ছে প্রোটিন উৎপাদন করা, এটার দিকে হচ্ছে আমরা একটু ফোকাসড হয়ে যাই। যে আমাদের মাথায় কি ঘুরে, প্রোটিন ফ্যাক্টরি মানে কি, প্রোটিন ফ্যাক্টরি মানে আমাদের মাথায় ঘুরে হচ্ছে রাইবোজোম, মাথায় ঘুরে না, এটাই আসলে কারেক্ট আনসার।
দেখো, আমরা প্রোটিন ফ্যাক্টরি কাকে বলি? প্রোটিন ফ্যাক্টরি বলি হচ্ছে আমরা রাইবোজোমকে। তো এই যে রাইবোজোমটা আছে, এই রাইবোজোমটা হচ্ছে কি করে? প্রোটিন তৈরি করে। এখন রাইবোজোম প্রোটিন তৈরি করে, এর মানে এটা না যে রাইবোজোম একাই প্রোটিন তৈরি করে, আর কেউ প্রোটিন তৈরি করে না। আমাদের যেটা হচ্ছে যে আমাদের গোলজি বডিটা আছে, সেও তার প্রয়োজন অনুযায়ী কিছু প্রোটিন তৈরি করতে পারে। এবং সে কি করতে পারে? সে হচ্ছে ভিটামিনও তৈরি করতে পারে। সে হচ্ছে কি, সে প্রোটিন জাতীয় পদার্থ, তারপরে হচ্ছে ভিটামিন, এই জাতীয় জিনিসগুলো সে কি করতে পারে? সে তার প্রয়োজন অনুযায়ী তৈরি করে নিতে পারে। তার মানে গোলজি বডি সম্পর্কে এই দুইটা কথাও সঠিক। তারপরে সে লাইসোজোম তৈরি করে। আমরা গোলজি বডির ক্ষেত্রে একটা জিনিস বলি, দেখো তার যে নামটা আছে যে প্যাকিং হাউস, সে কি করে? সে লাইসোজোমকে মেইনলি তৈরি করে তারপরে হচ্ছে কি, তাকে হচ্ছে প্যাকেট করে দেন সে কোষের মধ্যে রাখে। কারণ লাইসোজোমের ভিতরে কি আছে? অনেক বেশি পরিমাণের হাইড্রোলাইটিক এনজাইম আছে। হাইড্রোলাইটিক এনজাইমের মানে কি? এমন কিছু এনজাইম যেগুলো হচ্ছে যদি উন্মুক্ত ভাবে থাকে তাহলে অন্যান্য যে অঙ্গাণু আছে সেই অঙ্গাণুগুলোকে সে ধ্বংস করে দিতে পারে। এখন যদি তোমরা আরেকটু বড় হও তখন পড়বা যে আসলে লাইসোজোমটা অ্যাকচুয়ালি গোলজি বডিতে তৈরি হয় না, এটা আরেকটু দূর থেকেই তৈরি হয়। কিন্তু আমরা আসলে এইচএসসি লেভেলে এটাকে বলে থাকি লাইসোজোম কি করে? আমাদের এই গোলজি বডিতেই তৈরি হয়ে থাকে। তাহলে আমরা সেই চিন্তাতেই এখন বলতেছি কি, গোলজি বডি লাইসোজোম তৈরি করে। এখন এই যে আমাদের রাইবোজোম মহাশয়ের কথা এখানে যেটা বলা হয়েছে, গোলজি বডি রাইবোজোম তৈরি করে না। গোলজি বডি কি করে না? গোলজি বডি রাইবোজোম তৈরি করে না। বাকি তিনজনকেই আমাদের গোলজি বডি তৈরি করতেছে, বা আমরা বলতে পারি গোলজি বডির কাজ প্রোটিন তৈরি করবে, ভিটামিন তৈরি করবে, অপ্রোটিন জাতীয় পদার্থকে সংশ্লেষণ করবে, তারপরে কি সে হচ্ছে লাইসোজোম তৈরি করবে, তারপরে এগুলাকে প্যাকেট করবে, দেন হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করবে। এগুলা হচ্ছে গোলজি বডির কাজ। তাহলে গোলজি বডির কাজ নয় কোনটা? নয় হচ্ছে রাইবোজোম তৈরি করা। তাহলে আমাদের কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে বি। ওকে, তার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে আমাকে কি বলছে? কোনটি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সঠিক নয়? তো আমরা হচ্ছে আবার সেই সঠিক নয়ের মধ্যেই ঘুরতেছি। দেখো আপুরা কিন্তু এখনো প্রশ্ন সলভ করতেছি প্রথম পত্রের, মানে সরি প্রথম অধ্যায়েরই। তো আমরা হচ্ছে দেখি কি বলছে, কোনটা সালোক সংশ্লেষণের সরি মাইটোকন্ড্রিয়া সম্পর্কে সঠিক নয় বলছে। তাহলে আমাকে অপশনে কি কি দিছে? এগুলা সালোক সংশ্লেষণের স্থান। এখন চিন্তা করো, সালোক সংশ্লেষণ হয় কোথায়? হয় হচ্ছে উদ্ভিদের পাতাতে। তো উদ্ভিদের পাতা হচ্ছে কি সবুজ রঙের। তো উদ্ভিদের যে কোষটা আছে, পাতা বাদ্য কোষ বাদ্য সব বাদ্য, উদ্ভিদ কোষের দিকে তাকাই। উদ্ভিদ কোষের মধ্যে সালোক সংশ্লেষণের জন্য ডেডিকেটেড যে অঙ্গাণুটা কাজ করে, সে অঙ্গাণুটা হচ্ছে কি? সে অঙ্গাণুটা আমরা বলতে পারি প্লাস্টিড। সে অঙ্গাণুটাকে আমরা বলতে পারি কি? প্লাস্টিড। আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে বলতে পারি কি? ক্লোরোপ্লাস্ট। আরো স্পেসিফিক ভাবে বলতে গেলে বলতে পারি কি? ক্লোরোপ্লাস্ট কাজ করে। তাহলে আমাদের মাইটোকন্ড্রিয়া কি করে না? সালোক সংশ্লেষণ করে না। আর সালোক সংশ্লেষণের স্থানও কি? মাইটোকন্ড্রিয়া না। তাহলে আমাদের প্রথম অপশন যেটা, সেটাকেই আমরা এখানে সঠিক আনসার হিসেবে পেয়ে গেছি। তা আমরা আরেকটু দেখি যে এখানে আরো কোনো সঠিক আনসার আছে কিনা। কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। মানে কি? একটা কোষ সে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন তাকে মারা যাইতে হবে। সেই মারা যাওয়াটাকে নিয়ন্ত্রণ করে কে? এটাকে নিয়ন্ত্রণ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তারপরে কোষের শ্বসন ক্রিয়ার স্থান, এটাও সঠিক। মাইটোকন্ড্রিয়া কি করে? শ্বসন কার্যক্রমে সাহায্য করে। তারপরে এদের নিজস্ব ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার কাজের মধ্যে এটা উল্লেখ করা আছে, তার কি আছে? নিজস্ব ডিএনএ আছে। তাহলে আমরা এখানে কারেক্ট আনসার কি পাইলাম? এটা সালোক সংশ্লেষণের স্থান নয়। তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমরা যদি একটু চিন্তা করি, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আমাকে আর কোন তথ্যটা মাথায় রাখতে হবে? এর অপর নাম কি? একে বলা হয় কোষের পাওয়ার হাউস। এটা আমাকে মনে রাখতে হবে। এটাকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর। কি বলা হয়? কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। ওকে, তারপরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে? নিচের কোনটি আদি কোষ বা প্রোক্যারিওটিক সেল হিসেবে বিবেচনা করা হয়? আদি কোষ মানে কি? আমাদের শুধুমাত্র সাইটোপ্লাজমিক অঙ্গাণু হিসেবে রাইবোজোমের অস্তিত্ব আছে, আর কোনো কিছুরই অস্তিত্ব আমরা খুঁজে পাবো না। তাহলে এখানে কি আছে? প্রাণী। প্রাণী মানে কি? আমরা। সাধারণভাবে চিন্তা কর, আমরা একটা প্রাণী। আমরা হচ্ছে কি? আমরা প্রকৃতকোষী প্রাণী। ছত্রাক সেও প্রকৃতকোষী প্রাণী। উদ্ভিদ প্রকৃতকোষী প্রাণী। আমরা নর্মালি যদি হচ্ছে ছোটবেলা থেকে যেটা পড়ে আসতেছি যে মনেরা রাজ্য, তারপরে হচ্ছে ব্যাকটেরিয়া, এরা কি? এরা হচ্ছে আদি কোষের পারফেক্ট এক্সাম্পল। তাহলে এটার মধ্যে আমরা আসলে বেশি সময় না দিই। ব্যাকটেরিয়া হচ্ছে কি? আমার আদি কোষের এক্সাম্পল। আর বাকি তিনজন কি? তারা হচ্ছে প্রকৃত কোষ। এই যে তিনজন আছে, এই তিনজন কি? তারা হচ্ছে ইউক্যারিওটিক, বা আমরা তাদেরকে বলি হচ্ছে কি? প্রকৃত কোষ।
ঠিক আছে, ওকে। দেন পরের প্রশ্নে যাই। এখন চলে আসছে আবার আমাদের বিশাল অপশনের আরেকটা প্রশ্ন। কি বলছে, নিচের কোনটি প্লাজমা মেমব্রেন সম্পর্কে সঠিক নয়? তো দেখো আমরা এতক্ষণ পর্যন্ত না আমরা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যায়ের 9টা প্রশ্ন সলভ করলাম। এই যে 9টা প্রশ্ন আছে, এই 9টা প্রশ্নের মধ্যে আমরা একটা কমন বিষয় যেটা খুঁজে পাইছি, তারা আসলে সঠিকের পরে একটা 9 শব্দ যোগ করতে খুব বেশি আনন্দ পায় প্রশ্নকর্তারা। সো ছবির ক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো, প্রশ্ন পড়াটা আমার জন্য ফরজে আইন। কারণ তারা প্রশ্নের মধ্যে কি করে, তাদের প্রশ্নের প্যাটার্নটা হচ্ছে নিচের কোনটা সঠিক নয়, এই ধরনের প্রশ্নগুলো বেশি করে। ওকে, তো প্লাজমা মেমব্রেন মানে কি? প্লাজমা মেমব্রেন মানে হচ্ছে কোষ ঝিল্লি। প্লাজমা মেমব্রেন মানে কি? প্লাজমা মেমব্রেনের মানে হচ্ছে কোষ ঝিল্লি। তো কোষ ঝিল্লি সম্পর্কে সঠিক উত্তর কি? যদি আমরা দেখি এখানে অপশনে কি বলছে, সঠিক উত্তর 9 খুঁজতে হবে, মানে ভুল খুঁজতে হবে। প্লাজমা মেমব্রেন গঠনকারী উপাদানের এক প্রান্ত পানিগ্রাহী, আরেক প্রান্ত পানি বিকর্ষী। এখন দেখো, আমরা ফ্লুইড মোজাইক মডেলটা সবাই দেখছি, তাই না? ফ্লুইড মোজাইক মডেল, যদি আমরা এখানে সুন্দর করে ছোট্ট করে একটা ফ্লুইড মোজাইক মডেলের আমরা একটা ছবি আঁকি, তাহলে ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে তুমি এরকম এরকম কিছু জিনিস দেখছো। তো এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা ফসফোলিপিড বাইলেয়ার। এটাকে আমরা কি বলি? ফসফোলিপিড বাইলেয়ার বলি। এখন এই যে ফসফোলিপিড বাইলেয়ারটা আছে, এটার হচ্ছে যে মাথার অংশটা আছে, এটা হচ্ছে কি পানি পছন্দ করে, এটাকে আমরা বলতে পারি পানি গ্রাহী। আর এই যে তার যে পা গুলা আছে, লেজ গুলা আছে, এগুলাকে আমরা বলছিলাম কি ফ্যাটি অ্যাসিড চেইন। ফ্যাটি অ্যাসিড মানে হচ্ছে লিপিড, লিপিড মানে তেল, আর তেল কি করে না, পানি পছন্দ করে না। তাহলে সে হচ্ছে কি, সে হচ্ছে পানি বিকর্ষী। তাহলে এটা হচ্ছে কি, আমরা এখানে সুন্দর করে বুঝতে পারতেছি প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি গঠনকারী যে উপাদান আছে, তার এক প্রান্ত পানি পছন্দ করলেও আরেক প্রান্ত পানি পছন্দ করে না। তার মানে এটা কি, এটা হচ্ছে একটা সঠিক উত্তর। তারপরেরটা পড়ি, প্লাজমা মেমব্রেনের অন্তর্গত প্রোটিনগুলির কাজের মধ্যে আছে পরিবহন, রিসেপ্টর, এনজাইম। এখন প্রোটিন কই কই আছে দেখো খুঁজি। এই যে এখানে আমাদের বড় বড় দুইটা প্রোটিন থাকে যারা দরজার মতো কাজ করে। এই দুইটা প্রোটিনের নাম কি? ইন্টিগ্রাল প্রোটিন। এই ইন্টিগ্রাল প্রোটিন কি করে, আমার হচ্ছে পরিবহনে কাজ করে, কোষের ভিতর থেকে বাহিরে জিনিসপত্র আনা নেওয়ার ক্ষেত্রে কাজ করে। এখানে তার কিছু শর্ত আছে, সে হচ্ছে অর্ধভেদ্য, মানে সে সবকিছুকে আসা যাওয়া করতে দিবে না, সে সাইজ অনুযায়ী আসা যাওয়া করতে দিবে। এখানে বিশাল বড় একটা কণা এটার ভিতর দিয়ে ঢুকতে পারবে না, এই কণাকে যদি তুমি ছোট করো, তখন এই ছোট কণাটা কি করতে পারবে, এই ছোট কণাটা এটা দিয়ে পাস করতে পারবে। কিন্তু এত বড় কণা এটা হচ্ছে এটা ভিতর দিয়ে সে পাস করতে পারবে না, মানে কি, সে হচ্ছে অর্ধভেদ্য। আবার সে হচ্ছে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করতে পারে, রিসেপ্টর হিসেবে কাজ করে, সে এনজাইম হিসেবে কাজ করে। ইন্টিগ্রাল প্রোটিন ছাড়া কি পাই আমরা, কিছু পেরিফেরাল প্রোটিন পাই, কিছু পেরিফেরাল প্রোটিন পাই, কিছু লিপিড সম্পৃক্ত প্রোটিন পাই। তাহলে আমরা বুঝতে পারতেছি আমার এই খ সঠিক উত্তর। তো সঠিক নয় কিন্তু এখনো আমরা খুঁজতেছি। প্লাজমা মেমব্রেন সব ধরনের অণুর জন্য অভেদ্য। এখন এখানে একটা পয়েন্ট, আমরা কি পড়ছি, মাত্রই পড়লাম, এই যে আমার প্লাজমা মেমব্রেনটার মধ্যে ইন্টিগ্রাল প্রোটিন আছে, লিপিড সম্পৃক্ত প্রোটিন আছে, তারপরে হচ্ছে আমার আরো কি থাকে, গ্লাইকোক্যালিক্স থাকে, এরা সবাই মিলে অর্ধভেদ্য হিসেবে কাজ করে। মানে সে সব ধরনের জিনিসকে আসা যাওয়া করতে দিবে না, বিষয়টি এরকম না, সে কিছু জিনিসকে যাইতে দিবে, কিছু জিনিসকে যাইতে দিবে না, মানে অর্ধভেদ্য। তাহলে কি আমরা এখানে অভেদ্যর পরিবর্তে বলতে পারি অর্ধভেদ্য। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ভুল উত্তর, তাই না? এটা হচ্ছে কি ভুল উত্তর। তারপরের প্রশ্ন আমরা পড়ি, পরের প্রশ্নে কি বলছে, প্লাজমা মেমব্রেন দ্বিস্তর বিশিষ্ট ফসফোলিপিড দিয়ে গঠিত। এখানে আমি দেখতেই পারতেছি ফসফোলিপিড কি, ফসফোলিপিড বাইলেয়ার বলি আমি। বাইলেয়ার মানে কি, বাইলেয়ার মানেই হচ্ছে আমার দুইটা লেয়ার, উপরে একটা লেয়ার নিচে একটা লেয়ার, তাহলে বাইলেয়ার। তাহলে এটাও হচ্ছে কি সঠিক উত্তর। তাহলে দিন শেষে আমার এইখানে ভুল কোনটা, ভুল হচ্ছে অভেদ্য এই কথাটা, কারণ প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লিটা হচ্ছে কি অর্ধভেদ্য। বুঝতে পারছো আশা করি? ওকে, তো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন মানে পরের অধ্যায়। দেখো, কোষ বিভাজনে কোন দশায় সমস্ত ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে? তো আমার অপশনে কি কি আছে, টেলোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। তো আমরা জাস্ট ছোট্ট করে একটু আঁকি। আপু এখানে সবকিছু বিশ্লেষণ করে পড়াচ্ছি, যারা হচ্ছে কনসেপ্ট বুঝতা না তারা আশা করি কনসেপ্ট সহ ক্লিয়ার হয়ে গেছো। দেখো এটা হচ্ছে আমার একটা উদ্ভিদ কোষ আঁকছি, আমি শুধু কোষ ঝিল্লিটাই আঁকতেছি। তো কোষ ঝিল্লিতে আমার হচ্ছে একটা দশা আছে, যেই দশাতে আমরা কি খুঁজে পাবো না, আমরা হচ্ছে কোন ধরনের নিউক্লিয়ার মেমব্রেন
বা হচ্ছে নিউক্লিওলাস খুঁজে পাবো না। আমি এখন যেটা আঁকতেছি সেটা কি, সেটা হচ্ছে শুধুমাত্র আমি স্পিন্ডল ফাইবারটুকু আঁকতেছি। এখন এই যে স্পিন্ডল ফাইবার আপু আঁকলাম, এই স্পিন্ডল ফাইবার আঁকার পরে এটা হচ্ছে একটু পচা হয়েছে দেখতে, আই ক্যান মানে আন্ডারস্ট্যান্ড, যেটা হচ্ছে দেখতে অনেক পচা লাগতেছে। ওকে, কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই ছবি যথেষ্ট ভালো। দেখো, তা আমি হচ্ছে স্পিন্ডল সুতাগুলো আঁকছি। স্পিন্ডল সুতা আঁকার পরে আমার হচ্ছে এখান থেকে ফাইন্ড আউট করার বিষয় হচ্ছে বিষুবীয় অঞ্চল কোনটা। এই যে কোষের যে মাঝ বরাবর এরিয়াটা আছে, এই এরিয়াটাকে আমি কি বলতেছি, বিষুবীয় অঞ্চল। এটাকে আমরা কি বলতেছি, বিষুবীয় অঞ্চল। আর এই যে দুই কোণা, এই দুই কোণাকে আমি কি বলি, এই দুই কোণাকে বলতেছি হচ্ছে আমি মেরু অঞ্চল, মেরু অঞ্চল। আর এখানে হচ্ছে চিপকায়া থাকে কতগুলা জিনিস, এখানে হচ্ছে চিপকায়া থাকে কতগুলা জিনিস। এই চিপকায়া থাকা জিনিসগুলাকে আমরা কি বলতেছি, এই চিপকায়া থাকা জিনিসগুলাকে আমরা বলতেছি হচ্ছে ক্রোমোজোম। তো আমাদের ক্রোমোজোম গুলা যখন এই বিষুবীয় অঞ্চলে থাকে, এই এরিয়াটাকে বা এই সময়টাকে আমি বলি কি, এটাকে বলি হচ্ছে আমি মেটাফেজ। এই এরিয়াটাকে আমি কি বলি, এই দশাটাকে বলি হচ্ছে আমি মেটাফেজ। তাহলে আমার হচ্ছে কি হয়, আমার এই মেটাফেজ দশাতে আমার ক্রোমোজোম গুলা স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তাদের টার্গেট থাকে হচ্ছে মেরু অঞ্চলে যাওয়ার জন্য। তো মেরু অঞ্চলে যাওয়ার সময় তারা কি করে বলো, এই মোটা মোটা দুইজন হচ্ছে কি করবে, এরকম চিকন চিকন দুইজনে ভাগ হয়ে যাবে, দুই ভাগ হয়ে যাবে, অপাত্য সেন্ট্রোমিয়ার বা অপাত্য ক্রোমোজোম তৈরি করে তারপরে তারা কি করবে, তাদের হচ্ছে এই মেরুমুখী চলন তারা সম্পন্ন করবে। কি করবে, তাদের এই মেরুমুখী চলন তাদের হচ্ছে চলমান রাখবে। তো এই মেরুমুখী চলনটা হইতে থাকে তাদের কোন দশাতে, মেরুমুখী চলন হয় হচ্ছে অ্যানাফেজ দশাতে। এই জন্য কি অ্যানাফেজ দশাকে বলা হয় গতি পর্যায়, তাই না, এই মেরুমুখী চলনের জন্য। তারপরে এই যে আমাদের মেটাফেজ দশাটা, এটা সম্পর্কে যদি কিছু রিলেটিভ তথ্য আমরা বলি, তাহলে এই মেটাফেজ দশাতে কি হয় বলতো, মেটাফেজ দশাতে ক্রোমোজোম গুলা সবচেয়ে খাটো দেখায়। কি দেখায়, সবচেয়ে খাটো দেখায়। আর তুমি খাটো মানে কি, তুমি সামান্য একটু স্বাস্থ্য হইলেই তোমার লাগবে হচ্ছে মোটা। এখানে তুমি দেখবা হচ্ছে কি সুপার কয়েলিং দেখবা, মানে অনেক বেশি ক্রোমোজোম গুলা পেঁচানো অবস্থায় থাকে। এগুলো আমরা কোথায় দেখতে পাই, এগুলো হচ্ছে আমরা এই মেটাফেজ দশাতে দেখতে পাই। টেলোফেজ দশাতে তো আমার কি হয়, আমার হচ্ছে সুন্দর করে মানে হচ্ছে যেটা ক্যারিওকাইনোসিস বা নিউক্লিয়াসের বিভাজন ঘটে যায়। তারপরে হচ্ছে প্রো মেটাফেজ দশাতে আমরা কি দেখতে পাই, আমরা হচ্ছে যেটা ক্রোমোজোমীয় নৃত্য, এই জিনিসটা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এই তথ্যগুলো আশা করি মনে থাকবে। ওকে, তো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে সরাসরি চলে আসছি অণুজীব অধ্যায়ে। তো অণুজীব অধ্যায়ে আমাদের বিশাল বড় একটা প্রশ্ন আসছে। তো পরি, প্রশ্নটা কি, ব্যাকটেরিওফাজ এর লাইটিক ও লাইসোজেনিক চক্রের মধ্যে পার্থক্য কোনটা। তো আমাকে কি বলছে, লাইটিক চক্র এবং লাইসোজেনিক চক্র। তো আমরা জানি এই লাইটিক চক্র আর লাইসোজেনিক চক্র, এই দুইটা চক্র মেইনলি কি বলতো, এই দুইটা চক্র হচ্ছে মেইনলি আমার ভাইরাসের বংশবৃদ্ধির উপায় বা বংশবৃদ্ধির মাধ্যম হিসেবে আমরা কাউন্ট করি। তো এখানে আমার অপশনে কি বলছে, লাইটিক চক্রে ভাইরাসের ডিএনএ পোষক জিনোমে সংযুক্ত হয়, লাইসোজেনিক চক্রে পোষক কোষের তাৎক্ষণিক ধ্বংস ঘটে। এখন দেখো, আমরা যদি একটু চিন্তা করি, লাইটিক চক্র লাইসোজেনিক চক্র আমরা দুইটাই পড়ছি। দুইটা পড়ার পরে আমরা একটা জিনিস দেখছি যে লাইটিক চক্রের মধ্যে যেটা হচ্ছে আমার ব্যাকটেরিওফাজটা আছে। তো এই ব্যাকটেরিওফাজটা কি করে, এটা হচ্ছে আমার পোষক কোষে প্রবেশ করে তার ডিএনএ প্রবেশ করাইয়া পোষক কোষের ডিএনএটারে সাথে সাথে ধ্বংস করে ফেলে। তারপরে সেখানে সে বংশ বিস্তার করে অল্প কিছু সময়ের মধ্যে সে পোষক কোষটারে সে ধ্বংস করে। কিন্তু লাইসোজেনিক চক্রের মধ্যে কি করে, সে পোষক কোষে ঢুকবে, ঢুকার পরে তার ডিএনএ এর সাথে পোষক কোষের ডিএনএ কোলা মানে হ্যান্ডশেক করবে, তারা একসাথে মিলিত হবে, মিলিত হয়ে তারা প্রোফাজ গঠন করবে। তারপরে হচ্ছে তারা কি করবে, তারপরে তারা আস্তে ধীরে করে বংশ বিস্তার করবে অনেক কাহিনী করে। তার মানে এখানে হচ্ছে লাইটিক চক্রে হচ্ছে জিনোমে সংযুক্ত হবে, এই কথাটা ভুল। জিনোমে সংযুক্ত হয় কোথায়, লাইসোজেনিক চক্রে। আর লাইটিক চক্রে কি করে, কোষটা হচ্ছে তৎক্ষণাৎ ধ্বংস হয়ে যায়। তাহলে এখানে কথাটা কি বলছে, উল্টা বলছে, তার মানে এটা ভুল। তারপরে কি বলছে, লাইটিক চক্র শুধুমাত্র ইউক্যারিওটিক কোষে সংক্রমণ ঘটায়, লাইসোজেনিক চক্র প্রোক্যারিওটিক কোষেও সংক্রমণ ঘটায়। এখন কথা হচ্ছে, লাইটিক চক্র ইউক্যারিওটিক কোষে সংক্রমণ ঘটায়। লাইটিক চক্র আক্রমণ করে কারে বলতো, লাইটিক চক্র আক্রমণটা হইছে কার উপরে, হইছে হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার উপরে। ব্যাকটেরিয়া কি ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক, আদিকোষী না প্রকৃতকোষী, ব্যাকটেরিয়া হচ্ছে ক্লিয়ারলি একটা কি
সে হচ্ছে একটা আদিকোষী, তার মানে ওইটা হয়তো কি প্রোক্যারিওটিক হইতো, তার মানে এটাও ভুল। তারপরে লাইটিক চক্রে পোষক কোষের তাৎক্ষণিক ধ্বংস ঘটে। তো আমার হচ্ছে এখান থেকে তাৎক্ষণিক ধ্বংসটা লাইটিক চক্রের ক্ষেত্রে লেখা আছে, তো এটাকে আমি আপাতত সঠিক দেখতেছি। তো পরের অংশটুকু আগে পড়ি। লাইসোজেনিক চক্রে ভাইরাসের ডিএনএ হোস্ট জিনোমের সাথে যুক্ত হয়ে তাৎক্ষণিক কোনো ক্ষতি ছাড়াই। তো এটাও আমার সঠিক, কারণ লাইটিক চক্রে কি করে, ওই যে ব্যাকটেরিয়া গিয়া আমার কি করবে, সরি ব্যাকটেরিয়া ফার্স্ট গিয়া ব্যাকটেরিয়ার ডিএনএ কে ধ্বংস করে আগে, তার মানে তাৎক্ষণিক আক্রমণ ঘটছে। কিন্তু লাইসোজেনিক চক্রে কি করে, সে হচ্ছে আগে ঢুকবে, তারপরে ব্যাকটেরিয়ার জিনোমের সাথে সংযুক্ত হয়ে প্রোফাজ গঠন করবে, তাহলে সেক্ষেত্রে সে সময় নিতেছে, তাৎক্ষণিক ধ্বংসটা হচ্ছে না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি মেইন পার্থক্যটাই হচ্ছে এটা। তারপরে দেখি 4 নম্বর অপশনে কি বলছে, লাইটিক চক্রে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ব্যবহার করা হয়, লাইসোজেনিক চক্রে হয় না। ইহাও একটা ভুল কথা। তাহলে আমরা এখান থেকে কি পাইছি, আমাদের কারেক্ট আনসার পাইছি হচ্ছে অপশন নাম্বার সি। তা আশা করি বুঝতে পারছো। তো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, ভাইরাস সম্পর্কে কোনটা মিথ্যা নয়। আবার বলছে কি মিথ্যা নয় কোনটা, তার মানে মিথ্যা নয় মানে কি, কোনটা সত্য সেটা জিজ্ঞেস করছে তোমাকে। তাহলে সত্য খুঁজি। ভাইরাসের বিপাকীয় এনজাইম থাকে না, তবে জেনেটিক উপাদান থাকে। এখন দেখো, যদি বলি বিপাকীয় এনজাইম থাকে না, যখন ভাইরাস নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখন কি তার কোনো পুষ্টিক্রিয়া চলমান থাকে না। তাও তো হচ্ছে যখন সে হচ্ছে কি করে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তখন তার কোনো পুষ্টিক্রিয়া থাকে না, মানে তার কোনো পরিপাক ক্রিয়া চলমান থাকে না, তার মানে কি তার কোনো বিপাকীয় এনজাইমেরও প্রয়োজন নাই। আবার তার জেনেটিক উপাদান থাকে। আমরা ভাইরাসকে মেইনলি কি করি, আমরা ডিএনএ এবং আরএনএ এই দুইটা ভাগে ভাগ করছি, তাই না, ডিএনএ ভাইরাস অথবা আরএনএ ভাইরাস। সেই হিসেবে এই উত্তরটাকে হচ্ছে আমরা কি বলতে পারি, মোটামুটি সঠিক বলতে পারি। তো আগে বাকি অপশন গুলোও পড়ি। পোষক থেকে আমাদের হচ্ছে উদ্ভূত একটা লিপিড এনভেলপ সকল ভাইরাসে থাকে। এখন বলতো আমাদের হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে যদি বলি, আমাদের ভাইরাসের কি কখনো লিপিড এনভেলপ থাকে বা হচ্ছে লিপিড আবরণ থাকে? আমাদের ভাইরাসের মধ্যে বহিস্থ আবরণী ভাইরাসের মধ্যে কিছু লিপিড আবরণী থাকে বা লিপো ভাইরাস থাকে, কিন্তু আমরা তো ঢালাও ভাবে বলতে পারি না যে সব ভাইরাসের মানে লিপিড আবরণ থাকে। এটা কি আছে, সব ভাইরাসের ক্যাপসিড আছে, যেটাকে আমরা বলি কি প্রোটিন আবরণ। ক্যাপসিড হচ্ছে কি প্রোটিন আবরণ, লিপিড কিন্তু না, তার মানে এটা ভুল। তারপরে দেখি, এটা হবে পোষক কোষ, গোষক হয়ে গেছে। পোষক কোষের রাইবোজোম ব্যবহার করে ভাইরাস স্বাধীনভাবে বংশবৃদ্ধি করতে পারে। এখন এখানে দেখো, আমাদের ভাইরাসের কিন্তু কি নাই, তার হচ্ছে তার যদি চেহারা শুরু দেখি, ভাইরাসের চেহারায় মাশাআল্লাহ একটা ডিএনএ অথবা আরএনএ থাকবে, আর তার প্রোটিন আবরণ থাকবে, আর রেয়ার কেসে তার হচ্ছে লিপিড আবরণ থাকতে পারে, যেগুলো বহিস্থ আবরণী ভাইরাস। কিন্তু তার কি থাকে না, তার হচ্ছে কোনো রাইবোজোম থাকে না। তাহলে সে যদি তার প্রোটিন তৈরি করতে যায় বা কিছু করতে চায়, সেক্ষেত্রে কি করবে বলতো, ভাইরাস তার বংশবিস্তার বৃদ্ধি করার জন্য সে হচ্ছে যেটা আমাদের পোষক কোষ আছে তার রাইবোজোমটাকেই ব্যবহার করবে, ব্যবহার করে তার বংশবৃদ্ধি করবে। তাহলে ওই চিন্তাতে আমরা এটাকেও কিন্তু সঠিক বলতে পারি, ঠিক আছে, এটাকেও সঠিক বলতে পারি। তারপরে কি বলছে, ভাইরাসের জিনোম সবসময় ছোট জিনোমে সংযুক্ত হয়। এটা একটা মিথ্যা কথা। ভাইরাসের জিনোম ছোট বড় কিছু খোঁজে না, সে সব ধরনের জিনোমের সাথে গিয়া সংযুক্ত হইতে পারে। এখন এখানে আমাদের কনফিউশনটা কোথায় লাগছে দেখো, আমরা আবারও বলছি ডাবল আনসার আসে না। তবে তুমি হচ্ছে যেটা ম্যাক্সিমাম আমরা বলতে পারি যে প্রশ্ন ব্যাংকের মধ্যে যদি তুমি তাকাও, তাহলে তাদের ক্ষেত্রে সঠিক উত্তর দেওয়া হচ্ছে কোনটা, সঠিক উত্তরটা দেওয়া হচ্ছে আমাদের এই কটা, যে ভাইরাসের বিপাকীয় এনজাইম থাকে না, তবে জেনেটিক উপাদান থাকে। এটা হচ্ছে ভাইরাস সম্পর্কে একটা সত্য কথা। কিন্তু যদি আমরা চিন্তা করি, ভাইরাসের যেহেতু নিজস্ব কোনো রাইবোজোম থাকে না, তার যখন বংশ বিস্তার করার প্রয়োজন পড়ে, তখন সে কি করে, সে হচ্ছে যেটা পোষক কোষ আছে বা যেটাকে হচ্ছে সে আক্রমণ করবে, আক্রমণ করে সে অ্যাক্টিভেট হবে, সে তার স্বাধীনভাবে প্রজনন করা শুরু করবে, তখন সে কিন্তু সেই পোষক কোষেরও রাইবোজোমটাকে ব্যবহার করে থাকে। সেই চিন্তাতে এটাও হচ্ছে আমার সঠিক আনসার হওয়ার মতো। আমরা হচ্ছে যদি বলি যে আমরা মানে হচ্ছে পরীক্ষাতে সর্বোচ্চ সঠিক হিসেবে কোনটাকে আনসার করব, এত ঘুরানো পেঁচানো জিনিসের দিকে না তাকাইয়া আমরা সর্বোচ্চ সঠিক হিসেবে কটাকেই আনসার করার চেষ্টা করব, ঠিক আছে। ওকে, তার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, নিচের কোনটি
সরল থেকে জটিল এর সঠিক ক্রম নির্দেশ করে। আচ্ছা আপু হচ্ছে এখানে তোমাদেরকে আসলে জিনিসগুলার আনসার বলতেছি, প্লাস তোমাদেরকে ফ্যাক্ট গুলা বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি, যাতে এই টাইপের প্রশ্নগুলো যদি আসে তাহলে তোমরা নিজেরা চিন্তা করে সলভ করতে পারো। ডাবল আনসার, ট্রিপল আনসার, তারপরে চারটাই আনসার, এই জিনিসগুলো না। আমরা মেইনলি এখানে ফ্যাক্ট গুলো আইডেন্টিফাই করতেছি, তারপরে প্রশ্ন সলভ করতেছি। তো আশা করি এই প্রশ্ন সলভ গুলা তোমরা প্রত্যেকটা জিনিসকে ধরে ধরে বুঝতে পারবা। ঠিক আছে, ওকে। তো কি বলছে, নিচের কোনটি সরল থেকে জটিলের ক্রম নির্দেশ করে? তাহলে একদম যদি আমরা কোষের ক্ষেত্রে চিন্তা করি, আমাকে এখানে কিন্তু কোষেরই সিকোয়েন্সটা বলছে। একটা কোষের ক্ষেত্রে সর্বোচ্চ সরল অবস্থা কি? একটা কোষ সিঙ্গেল অবস্থায় আছে, অনেকগুলা কোষ যখন একত্রিত হয়ে একটা অনেকগুলা কোষীয় একটা অবস্থা বা কোষের মিছিল তৈরি করে, তখন সেটাকে আমরা বলি কি? আমরা সেটাকে বলি হচ্ছে টিস্যু। অনেকগুলা কোষকে একসাথে বলি কি আমরা? টিস্যু। তারপরে অনেকগুলা টিস্যু একসাথে হয়ে তৈরি করে কি? অনেকগুলা টিস্যু একসাথে হয়ে তৈরি করে হচ্ছে অঙ্গ। অনেকগুলো অঙ্গ একত্রিত হয়ে তৈরি করে কি? একটা তন্ত্র বা একটা সিস্টেম। টিস্যুকে আমরা আবার কি বলতে পারি? টিস্যুকে কিন্তু আমরা কলাও বলতে পারি। তাহলে সরল থেকে জটিলের দিকে যদি তাকাই, তাহলে সরল হচ্ছে কি? কোষ, এবং জটিল হচ্ছে কি? তন্ত্র। তা আমরা এখানে দেখি কোষ কোথায় প্রথমে আছে? আমার কোষ প্রথমে আছে হচ্ছে এই তিন জায়গা, সরি এই দুই জায়গাতে কোষ পাচ্ছি প্রথমে। আবার আমরা যদি অঙ্গতন্ত্র বা তন্ত্র চিন্তা করি, তাহলে তন্ত্র পাচ্ছি এই দুই জায়গাতে লাস্টে, আমাদের সিকোয়েন্স অনুযায়ী। তাহলে এখন মিলাবো মাঝখানে কলা আর অঙ্গ কই আছে। তাহলে কলা আর অঙ্গ কই আছে? কলা আগে, তারপরে অঙ্গ আছে অপশন বি তে। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি? অপশন বি। ওকে, তার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে? বিশাল বড় প্রশ্ন, প্রশ্ন পড়তেই অনেক সময় যাচ্ছে, তাই না? একটি দুইটি একই রকম গাছকে পৃথক ভাবে, দুইটা গাছের কথা বলছে, দুইটা গাছকে পৃথক ভাবে আলাদা লাল আর সবুজ আলোর নিচে বাড়তে দেওয়া হইল। একই সময় ধরে দুইটাই বেড়ে ওঠার পর লাল আলোর নিচে রাখা গাছটির কি হয়েছে? বৃদ্ধি বেশি হয়েছে বা বেশি সতেজ দেখা গেল। এই পর্যবেক্ষণের সব থেকে ভালো ব্যাখ্যা কোনটা? এখন এখানে দেখো আমাদের কি হয়, উদ্ভিদের বৃদ্ধির জন্য তার যে প্রক্রিয়াটা দরকার, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি? সালোক সংশ্লেষণ। উদ্ভিদের বৃদ্ধির জন্য যে প্রক্রিয়াটা প্রয়োজন, বা আমরা বলতে পারি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রক্রিয়া, সেটা হচ্ছে কি? সালোক সংশ্লেষণ। এখন এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা, এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সব থেকে ভালো হয় যে আলোতে, সে আলোর নাম কি? সে আলো হচ্ছে লাল আলো। রেড লাইটে কি হয়? আমাদের এই মানে উদ্ভিদের বৃদ্ধি সব থেকে ভালো হয়। এই জন্যই লাল আলোর গাছটা কি করছে? বেশি বাড়তে পারছে সবুজ আলোর তুলনায়। এখন আমরা দেখি এখানে কি বলছে। সবুজ আলো ইলেকট্রন পরিবহন চেইনের কার্যকারিতা বাড়িয়ে সালোক সংশ্লেষণ ত্বরান্বিত করে। এখন আমরা বললাম কি? লাল আলো সালোক সংশ্লেষণটা বাড়ায় দেয়, তার মানে এটা একটা ভুল তথ্য। তারপরে আমাদের লাল আলো ক্লোরোফিল দ্বারা আরো কার্যকর ভাবে শোষিত হয় এবং সালোক সংশ্লেষণকে উদ্দীপ্ত করে। তাহলে এটা আমাদের কিন্তু এখানে এই তথ্যটাকেই বলতেছে যে লাল আলোতে কি হয়? সালোক সংশ্লেষণ বেশি হয়। আর সালোক সংশ্লেষণ হওয়ার জন্য কি করতে হবে? আমার ক্লোরোফিলকে ভালো করে আলোটাকে শোষণ করতে হবে। এতে করে কি হবে? আমাদের হচ্ছে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বেশি হইতে পারবে বা বেশি করে সংগঠিত হইতে পারবে। তাহলে এখানে আমরা একটা সঠিক উত্তর পাইছি। তারপরে একটু দেখি আরো কিছু আছে কিনা। ক্লোরোফিল লাল আলো প্রতিফলন করে বলে এটি বেশি কার্যকর ভাবে সালোক সংশ্লেষণের জন্য ব্যবহার করতে পারে না। প্রতিফলন করলে তো আলো বেরই হয়ে যাবে, তাই না? প্রতিফলন প্রতিসরণ করলে তো আলোটা বের হয়ে যাচ্ছে বা অন্য জায়গাতে যাইতেছে, অ্যাকুরেট স্থানে না গিয়ে। তাহলে এটা কিন্তু হবে না। আর সালোক সংশ্লেষণ না হইলে উদ্ভিদের বৃদ্ধি হবে না, উদ্ভিদ সতেজ হবে না। তাহলে এটাও একটা ভুল তথ্য। তারপরে ক্লোরোফিল লাল আলোর চেয়ে সবুজ আলোতে বেশি কার্যকর ভাবে শোষিত হয়। যদি ক্লোরোফিল লাল আলোর থেকে সবুজ আলোতে বেশি কার্যকর ভাবে শোষিত হইতো, তাহলে সবুজ আলোতে রাখা যে গাছটা ছিল সেটার বৃদ্ধি বেশি হইতো। যেহেতু হয় নাই, তার মানে কি করে না? ক্লোরোফিল সবুজ আলোতে বেশি শোষণ মানে হচ্ছে কি করে না? আমাদের বেশি শোষিত হয় না। তাহলে এটাও কি? এটাও হচ্ছে একটা ভুল উত্তর। তাহলে আমার কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হচ্ছে অপশন বি। ওকে, তারপরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে? কোন বিবৃতি রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে রেস্ট্রিকশন এনজাইমের ভূমিকা সঠিকভাবে বর্ণনা করে? তাহলে দেখো আমাদের রেস্ট্রিকশন এনজাইমের ভূমিকার কথা এখানে বলা হয়েছে। তো দেখো রেস্ট্রিকশন এনজাইমকে আমরা কি বলে থাকি বলতো? এটাকে হচ্ছে আমরা বলে থাকি আণবিক কাঁচি। এটার অপর নাম কি? এটার অপর নাম হচ্ছে আণবিক কাঁচি।
মানে কাটাকাটিতে ব্যবহার করা হয়ে থাকে। তো এটা মেইনলি হচ্ছে একটা জিনিসকে কাটবে, একটা ডিএনএ কে মনে করে এখান থেকে পুরাটাকে হচ্ছে ঠাস করে এই অংশটা কাটবে, কাটার পরে এখানে নতুন আরেকটা ডিএনএ কে সংযুক্ত হওয়ার জায়গা করে দিবে। এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের কাজ। তো আমরা দেখি আমার এখানে অপশনে কি বলছে, কাঙ্ক্ষিত ডিএনএ কে বা টার্গেট ডিএনএ এর একটা নির্দিষ্ট সিকোয়েন্স কেটে দেয়। এটা সত্য কথা, কেটে দিতেছে, ফলে আঠালো প্রান্ত তৈরি হয়। এটাও সত্য কথা, কারণ এখান থেকে যদি তুমি কাটো এখান থেকে কিছু আঠালো অংশ তৈরি হবে, যেখানে এসে কি করবা, তুমি আবার লাইগেজ এনজাইম দিয়ে নতুন আরেকটা ডিএনএ কে সংযুক্ত করাই দিবা। তাহলে এখানে আমি সুন্দর করে একটা সঠিক উত্তর পাইছি। তাহলে বাকি উত্তরগুলাকেও দেখি। ডিএনএ কে প্লাজমিড ভেক্টরের সাথে যুক্ত করে। এখন প্লাজমিড ভেক্টরের সাথে যুক্ত করে, এটা হচ্ছে মোটামুটি আমি বলতে পারি, বাট জিনিসটাকে হচ্ছে অতটাও সঠিক আমরা বলতে পারি না। প্লাজমিড ভেক্টরের হচ্ছে পরিবহন করে, সংযুক্ত করবে না। ঠিক আছে, কি বলে এটা হচ্ছে আমরা বলতে পারি প্লাজমিড ভেক্টরটা হচ্ছে মেইনলি তাকে পরিবহন করতে সাহায্য করবে, ভেক্টরটা হচ্ছে কি করে, পরিবহনে সাহায্য করে। তারপরে ডিএনএ এর সিকোয়েন্সকে বৃদ্ধি করে। ডিএনএ এর সিকোয়েন্সকে তো বৃদ্ধি করবে না, রেস্ট্রিকশন এনজাইম কি করে, কাটাকাটি করে। সে হচ্ছে কোনো যুক্ত করা। দেখো আমরা যদি অপশন বি বলি, ডিএনএ কে যুক্ত করার কাজ লাইগেজ এনজাইমের, আর রেস্ট্রিকশনের কাজ শুধু কাটা, সে যুক্ত করার কাজ করবে না। তারপরে ডিএনএ সিকোয়েন্সের বৃদ্ধিও সে করবে না, সে কি করবে, শুধু কাটবে। কাঙ্ক্ষিত ডিএনএ কে মিউটেশন করে। মিউটেশন মানে কি, তার জিনগতই পরিবর্তন করে দিছে। রিকম্বিনেশন, রিকম্বিনেন্ট ডিএনএ এর মধ্যে তুমি রিকম্বিনেশন করার পরে জিনগত পরিবর্তন হবে, তোমার কাঙ্ক্ষিত যে জিনগত বৈশিষ্ট্যটা চাচ্ছ সেটা তুমি আনবা। আগেই যদি কাটার পরেই তার জিনগত মিউটেশন হয়ে যায়, তার জিনগত সিকোয়েন্সটাই পরিবর্তন হয়ে যায়, তাইলে আর তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়াটা চালাইবা কার উপরে? তাহলে এই তিনটাই কি ভুল। তাহলে সঠিক উত্তর কোনটা, অপশন এ। আশা করি বুঝতে পারছো। ওকে, তার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, পরের প্রশ্নে আমাদেরকে বিশাল বড় একটা শব্দ বলছে, বা ছোট্ট একটা শব্দ বলছে, আমাদের ক্রিসপার প্রযুক্তি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিপ্লব ঘটিয়েছে। এই প্রযুক্তির কোন প্রয়োগটি নৈতিকতা বিরোধী হয়, নৈতিকতা বিরোধী হওয়ার সব থেকে বেশি সম্ভাবনা আছে? এখন নৈতিকতা বিরোধী কি, নৈতিকতা বিরোধীর মানে হচ্ছে যে আমাদের জন্য, আমাদের ক্ষতিকর হইতে পারে বা আমাদের ক্ষতির কারণ হইতে পারে এই ধরনের একটা প্রয়োগ আমরা বলতে পারি। দেখুন এই যে আমাদের ক্রিসপার প্রযুক্তিটা, এই ক্রিসপার প্রযুক্তিটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি কি বুঝাই, দেখো এটা একটা বিশাল বড় শব্দ। যদি আমরা বলি সি, সি দিয়ে কি বোঝানো হয়, ক্লাস্টার্ড। ক্লাস্টার্ড। আর দিয়ে বলবো হচ্ছে এটা ছিল হচ্ছে রেগুলারলি, রেগুলারলি মেবি ছিল মনে হয়, নাকি এটা মনে হয় রেগুলারলি ছিল, আর মনে হচ্ছিল আমার এটা এক্স্যাক্টলি মনে পড়তেছে না, রেগুলারলি মেবি। তারপরে হচ্ছে ইন্টারস্পেসড, শর্ট প্যালিন্ড্রোমিক রিপিটস। এটা হচ্ছে আমাদের ক্রিসপারের পূর্ণরূপ। এই আরেকটা হচ্ছে আমার রেগুলারলি মেবি ছিল, এটা একটু চেক করতে হবে, তোমরা একটু গুগলে চেক করে নিও অথবা তোমাদের বই একটু চেক করে নিও। তো দেখো এটা মেইনলি হচ্ছে কি, আমাদের একটা জেনেটিক রিকম্বিনেশন প্রযুক্তি আমরা বলতে পারি। এটা দ্বারা কি করে বলতো, এই যে হিউম্যান, বা আমরা যদি বলি মানে এটা হচ্ছে রিকম্বিনেশন ডিএনএ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অনেক অ্যাডভান্সড একটা ধাপ। ঠিক আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অনেক অ্যাডভান্সড একটা ধাপ কি আমাদের এই ক্রিসপারটা। এখানে অপশনে কি কি আছে, মানব ভ্রূণের কোষ পরিবর্তন করে বংশগতির বৈশিষ্ট্যকে পরিবর্তন করা, সিস্টিক ফাইব্রোসিস রোগের চিকিৎসার জন্য কোষের জিনগত ত্রুটি সংশোধন করা, ফসলের জিনোম পরিবর্তন করার ফলে ফলন ক্ষমতা, খরা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, ইঁদুরের মতো মডেল জীব জিনের কাজের নিয়ে গবেষণা করা। এখন দেখো রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা এই সবগুলাই করতে পারতেছি। ক্রিসপারের মাধ্যমে মেইনলি কি করা হয় বলতো, আমরা হচ্ছে যে জেনেটিক বা জিনের যে পরিবর্তনটা, এটা অনেক সুন্দরভাবে করতে পারতেছি। যে কোনো জিনের তুমি আচরণগত পরিবর্তন করে ফেলতে পারবা এই প্রযুক্তিটার মাধ্যমে। ঠিক আছে,
তো এখন যেটা হয়, আমাদের যেটা প্রথম অপশন আছে মানব ভ্রূণের কোষের পরিবর্তন করে, তুমি এই প্রযুক্তিটার মাধ্যমে কি করতে পারতেছো, তার হচ্ছে যে কোনো একটা কোষের পরিবর্তন করে তার আচরণটাকে পরিবর্তন করতে পারতেছো। এখন চিন্তা করো, তোমার আচরণ হচ্ছে হওয়ার কথা ছিল তোমার আব্বু আম্মুর মতো, খুবই শান্ত শিষ্ট নম্র ভদ্র, কিন্তু তোমার আচরণটা বা তোমার বৈশিষ্ট্যটা হয়ে গেছে একটা হিংস্র প্রাণীর মতো। মনে করো তোমার হচ্ছে কোনো একটা মানুষকে দেখলেই মন চায় তাকে মেরে ফেলতে। আমি মনে হয় অনেক আগে কি জানি একটা সায়েন্স ফিকশন বই পড়েছিলাম, সেখানে আমি এরকম পড়ছিলাম যে তার আচরণটা, এটা মনে হয় ছিল হচ্ছে মৎস্য মানব না কি জানি হচ্ছে পানি দানব কি জানি বইটা ছিল, সায়েন্স ফিকশন মনে নেই বইটার নাম এক্স্যাক্টলি আমার। তো সেটা হচ্ছে কি মৎস্য মানবী মনে হয় ছিল। তো ওইখানে কি একটা মানুষের আচরণটাকে পরিবর্তন করে ফেলা হয়েছে, একটা মানুষকে আর মাছকে রিকম্বিনেশন করে তাকে হচ্ছে একটা মারমেড বানায় ফেলা হয়েছে। তাইলে কি এটা হচ্ছে একটা ভয়ানক একটা পরিবর্তন, যদিও বা বাস্তবে এই ধরনের কোনো কিছু হয় কিনা আমরা জানি না, বাট এটা হচ্ছে কি তার বংশগত বৈশিষ্ট্যের যে পরিবর্তন করাটা, এই যে আমরা যেগুলো সায়েন্স ফিকশন বই এতদিন পড়ে আসছি সেই জিনিসটা হওয়াটাও কিন্তু ইম্পসিবল কিছু না। সো এই জিনিসটা কি আমরা বলতে পারি নৈতিকতা বিরোধী একটা প্রয়োগ এই ক্রিসপার প্রযুক্তির ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এটার কারেক্ট আনসারটা কি, এটা নৈতিকতা বিরোধী। বাকিগুলো হচ্ছে কি আমাদের জন্য ভালো, যে আমাদের যদি সিস্টিক ফাইব্রোসিস রোগের চিকিৎসা করা যায় তাহলে এটা আমাদের জন্য পজিটিভ, এটা নৈতিকতা বিরোধী কেন হবে? তারপরে ফসলের জিনোম পরিবর্তন করে যদি আমরা খরা প্রতিরোধ করতে পারি বা খরা প্রতিরোধী ফসল তৈরি করতে পারি তাহলে সেটাও হচ্ছে আমাদের জন্য উপকারী। তারপরে ইঁদুরের মডেল জিন জীবে হচ্ছে জিনের কাজ নিয়ে গবেষণা করতেছি, তাহলে সেটাও কি কোনো একটা আমরা বড়সড় গবেষণা এখানে করতে পারতেছি। সো এটাও কি নৈতিকতা বিরোধী না। তাহলে প্রথম আনসারটাই কি সঠিক আনসার। ওকে, তারপরের প্রশ্নে যাই, যে কোন কোষ হাইড্রার বহিতকের সম্পূর্ণ অংশ জুড়ে থাকে? তো একটা কোষের কথা বলছে যেটা হচ্ছে কি হাইড্রার বহিতকের সম্পূর্ণ অংশ জুড়েই থাকতেছে। অপশনে কি বলছে, ফ্লাজেলীয় কোষ, পেশি আবরণী কোষ, ক্ষণপদী কোষ, অ্যামিবয়েড কোষ। এখন দেখো, যদি আমরা সুন্দর করে চিন্তা করি, বহিতক, বহিতকের কথা বলছে, তো বহিতকের ক্ষেত্রে তুমি যদি সুন্দর করে চিন্তা করো আমাদের হচ্ছে যেটা অ্যামিবয়েড কোষ এবং যেটা হচ্ছে আমাদের ফ্লাজেলীয় কোষ, এইগুলা হচ্ছে কোথায়? এই কোষগুলা হচ্ছে আমাদের নর্মালি আমরা পাই হচ্ছে তার গ্যাস্ট্রোডার্মিসে। গ্যাস্ট্রোডার্মিসটা কি, তার হচ্ছে আমরা বলতে পারি তার অভ্যন্তরীণ ত্বকে। কিন্তু তার বহিত্বকের মধ্যে কি থাকে বলতো, তার বহিত্বকের মধ্যে পুরাটা জুড়েই থাকে পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষটাই হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে গিয়ে তার নামটা হয়ে গেছে কি, তার নামটা হয়ে গেছে হচ্ছে পুষ্টিকোষ, তাই না? পুষ্টিকোষ, পুষ্টিকোষ আর হচ্ছে কি আমাদের এই পেশি আবরণী কোষ একই জিনিস, কিন্তু স্পেসিফিক ভাবে এই পেশি আবরণী কোষ নামটা হাইড্রার বহিত্বকের সাথে যুক্ত করে বলা হয়েছে, কারণ এটা কি করতে পারে, হাইড্রাকে বাহিরের যে কোনো জিনিস থেকে সুরক্ষা দিতে পারে, বা আমরা বলতে পারি হাইড্রার প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। তাহলে হাইড্রার বহিত্বকের সম্পূর্ণ অংশ জুড়ে কোন কোষটাকে আমরা খুঁজে পাই? আমরা মেইনলি খুঁজে পাই হচ্ছে এই পেশি আবরণী কোষটাকে। তাহলে এটা কারেক্ট আনসার কি হবে, পেশি আবরণী কোষ। ওকে, দেন আমরা পরের প্রশ্নে যদি যাই, বিএমআই 25-এর বেশি থাকলে এটা কোন শ্রেণীতে পড়ে? একটা হচ্ছে কুশকায়, তারপরে হচ্ছে আমাদের স্বাভাবিক ওজন, অতিরিক্ত ওজন, অল্প ওজন। এখন আমাদের WHO অনুযায়ী আমাদের একটা চার্ট আছে, যে চার্টটা হচ্ছে 18 থেকে 24.9, তারপরে হচ্ছে কি আমাদের 25 থেকে 29.9, তারপরে হচ্ছে কি 30 থেকে 34.9, তারপরে হচ্ছে আমাদের 35 থেকে 39.9, এবং হচ্ছে কি 40 প্লাস মাইনাস। ঠিক আছে, তা আমাদের মাইনাস হবে না, 40 প্লাস, 40 অথবা 40 প্লাস এই রেঞ্জটার মধ্যে। তো যদি আমার 40 থেকে 24.9 এর মধ্যে তুমি হয়ে থাকো, সরি 18 থেকে 24.9 এর মধ্যে হয়ে থাকো, তাহলে আমি বলতে পারি কি তুমি স্বাভাবিক। আমাকে বলছে এখানে 25, তাহলে 25 থেকে যখন তুমি হচ্ছে 25 টাচ করবা এবং 29.9 এর ভিতরে থাকবা, তখন আমি বলতে পারি কি তুমি হচ্ছে অতিরিক্ত কিছু ওজন গেইন করছো, যেটা তোমাকে সরাইতে হবে অতিরিক্ত। তাহলে এটার কারেক্ট আনসার কি হবে? এটার কারেক্ট আনসার হবে হচ্ছে 25-এর বেশি থাকলে অতিরিক্ত ওজন। এখন যদি তুমি 30-এর মধ্যে চলে আসো, তখন আমি তোমাকে বলবো কি তুমি হচ্ছে স্থূলতার প্রথম পর্যায়ে আসো, স্থূলতা প্রথম। যদি তুমি 35 থেকে 39-এর মধ্যে থাকো, তখন আমি কি বলবো, তুমি হচ্ছে স্থূলতার দ্বিতীয় পর্যায়ে আসো। আর 40-এর উপরে যদি তোমার বিএমআই থাকে, তখন আমি কি বলবো, তুমি হচ্ছে স্থূলতার
তৃতীয় পর্যায়ে বা ফাইনাল স্টেজে আসো এবং তোমাকে হচ্ছে এই 3টা ধাপে আসলে কিন্তু চিকিৎসকের পরামর্শে তোমাকে তোমার ওয়েট লস করতে হবে, তোমাকে হচ্ছে তোমার বিএমআই ঠিক করতে হবে, আদারওয়াইজ তোমার হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওরের পসিবিলিটি অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। তো আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে, নিম্নলিখিত কোন রক্তের গ্রুপের প্লাজমায় এ ও বি অ্যান্টিজেনের বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি থাকে না? এটা কাদের থাকে না বলতো? এই যে আমাদের এ ও বি, এটার বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি থাকে না, এই ধরনের ব্লাড গ্রুপ হচ্ছে কি এবি। এবি কে আমরা কি বলে থাকি? এবি কে বলি হচ্ছে আমরা সার্বজনীন গ্রহিতা। আর এই যে ও ব্লাড গ্রুপটা আছে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে সার্বজনীন দাতা গ্রুপ বলে থাকি। আবার যদি আমাদের হচ্ছে ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে এখানে বলতো, তাহলে আমরা বলতাম যে আমাদের অ্যান্টিবডি, এআরবি অ্যান্টিবডি থাকে কিন্তু কোনো অ্যান্টিজেন থাকে না। সেটা কার হইতো? সেটা হইতো হচ্ছে ও এর ক্ষেত্রে, তাদের কি থাকে না? কোনো অ্যান্টিজেন থাকে না। আর এবির কি থাকে না? এআরবির ক্ষেত্রে হচ্ছে কোনো অ্যান্টিবডি থাকে না। তাহলে এই তথ্যগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে, কোথায় অ্যান্টিবডি থাকে, কোথায় অ্যান্টিজেন থাকে না। তাহলে আমরা এটার ক্ষেত্রে কি বলতে পারি? ও এর ক্ষেত্রে হচ্ছে কোনো ধরনের অ্যান্টিজেন থাকে না। ওকে, আচ্ছা। তারপরের প্রশ্নে যাই। রক্তকণিকা প্রধানত কোথায় তৈরি হয়? তাহলে আমাদের রক্তকণিকা তৈরি হওয়ার জায়গায় কোথায় বলতো? রক্তকণিকা, আমাদের রক্তকণিকার মধ্যে হতে পারে সেটা আরবিসি, হতে পারে সেটা ডব্লিউবিসি, হতে পারে সেটা প্লাটিলেট। এই তিনটাই তৈরি হয় কোথায়? এই তিনটাই তৈরি হয় হচ্ছে লাল অস্থিমজ্জাতে। কোথায় তৈরি হয়? এই লাল অস্থিমজ্জাতে। কিন্তু যখন সে ছোট ছিল, ভ্রূণ অবস্থায় ছিল, তখন কি তার তো অস্থিমজ্জাই তৈরি হয় নাই, তাহলে ওইখান থেকে রক্তকণিকা তৈরি হবে কিভাবে? তখন তার যকৃত, প্লীহা এইগুলা কি করে? এইগুলা হচ্ছে তখন তার ছোট অবস্থায় তার হচ্ছে এই রক্তকণিকাগুলা তৈরি হয়, কিন্তু আস্তে আস্তে কি করে? সে পরিণত হওয়ার সাথে সাথে তার অস্থিমজ্জায় তার এই রক্তকণিকাগুলা তৈরি করা শুরু করে দেয়। এখন এর মধ্যে যে প্লীহাটা আছে, এই প্লীহাটাকে আবার বলা হয় কি? এটাকে আবার বলা হয় হচ্ছে আরবিসির কবরস্থান। আরবিসির কবরস্থান। কবরস্থান বলতেছি এর মানে কি? এইখানে গিয়ে 120 দিন পরে আমার আরবিসিটা ধ্বংস হবে। আর হৃৎপিণ্ড কি করে? আমার পুরা দেহে রক্ত পাম্প করে থাকে। আর যকৃত বড় হওয়ার সাথে সাথে সে রক্তকণিকা তৈরির কাছ থেকে সরে গিয়ে সে হচ্ছে বিপাক এবং সঞ্চয়, এই দুইটা কাজের দিকে সে মন দেয়। এবং যকৃত কি মানবদেহের সব থেকে বড় গ্রন্থির নাম। ওকে, তারপরের প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্নে যদি আমরা আসি, কি বলছে? ফুসফুসে বায়ু প্রবেশের গতিপথ কোনটা? তো আমাদের অপশনে কি কি আছে? ব্রঙ্কাই, ট্রাকিয়া, ল্যারিংস, অ্যালভিউলি। তারপরে কি বলছে? ট্রাকিয়া, ল্যারিংস, ব্রঙ্কাই, অ্যালভিউলি। তারপরে অপশন সি ল্যারিংস, ব্রঙ্কাই, ট্রাকিয়া, অ্যালভিউলি। এবং তারপরে অপশন ডি ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাই, তারপরে হচ্ছে কি অ্যালভিউলি। এখন যদি আমরা চিন্তা করি, আমাদের ল্যারিংস জিনিসটা হচ্ছে কি? আমাদের এই যে ঠিক আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালীর উপরের অংশটা, ল্যারিংসটা। তো আমাদের নর্মালি এই যে আমাদের শ্বাস গ্রহণটা, এটা আমার শুরু হবে এই ল্যারিংসের এরিয়া থেকে। তাহলে ল্যারিংস দিয়ে শুরু হয়েছে কোনটা কোনটা? ল্যারিংস দিয়ে শুরু হয়েছে আমার এই অপশন সি আর ডি। তাহলে আমরা তাকাই, আর শেষ হবে কোথায় গিয়ে? শেষ হবে হচ্ছে আমার অ্যালভিউলাসে গিয়ে, যেটাকে আমরা আমাদের শ্বসনের একক বলতেছি, ঠিক আছে, বা ফুসফুসের একক বলতেছি। তা আমাদের এই দুইটার সিকোয়েন্স ঠিক আছে, তাহলে মাঝখানে আমাকে চেক করতে হবে যে তার সিকোয়েন্সটা মেনটেন করছে কিনা। তো আমাদের ল্যারিংসের পরে আমাদের বাতাসটা কোথায় যায়? ল্যারিংসের পরে বাতাসটা যাবে হচ্ছে আমার মেইনলি কোথায়? ট্রাকিয়াতে। তো ট্রাকিয়া ল্যারিংসের পরে কোথায় আছে? আমাদের আছে হচ্ছে এখানে। তাহলে এটার আনসার কি? আনসারটা হবে হচ্ছে অপশন ডি। তাহলে এটা কি হবে? আমাদের হচ্ছে ল্যারিংস, ট্রাকিয়া, তারপরে হচ্ছে কি ব্রঙ্কাই, ব্রঙ্কাইয়ের পরে কোথায় যায়? ব্রঙ্কিওলে যাবে, দেন সবার লাস্টে হচ্ছে অ্যালভিউলাইতে যাবে। তাহলে এটার আনসার কি হবে? আনসার হবে হচ্ছে অপশন ডি বা 4। ওকে, তার পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে কি বলছে? ক্লোরাইড শিফট কি জিনিস? এখন দেখো, আমরা যদি চিন্তা করি ক্লোরাইড শিফট মেকানিজম একটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। এখন ক্লোরাইড শিফটের মধ্যে কি হয় জানো? আমাদের হচ্ছে এটা হয় হচ্ছে আমরা বলতে পারি আমাদের রক্তের মধ্যে, ঠিক আছে, এটা আমাদের রক্ত আর হচ্ছে আমরা বলতে পারি প্লাজমা।
একদম সুন্দর করে বলতে গেলে এটা কাদের কাদের মধ্যে হয়, এটা হচ্ছে আমাদের রক্ত আর প্লাজমার মধ্যে হচ্ছে, মানে মেইনলি হচ্ছে আমাদের কি করে এখানে বলতো, এটা হচ্ছে আমাদের রক্ত বলতে এখানে আমরা আরো স্পেসিফিক ভাবে বলতে পারি আরবিসি আর প্লাজমার মধ্যে হয় এই ক্লোরাইড শিফট মেকানিজমটা। তাহলে ক্লোরাইড মানে আমরা এখানে বুঝতে পারতেছি ক্লোরাইড আয়নের কথা বলতেছে। শিফট মানে কি, শিফট মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাবে, তাই না? এটা কি করে, এটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে যাবে। এটা হচ্ছে ক্লোরাইড শিফট মেকানিজমের মেইন মোটিভটা। এখন এই ক্লোরাইডটা কি করবে, ক্লোরাইড শিফটটা হচ্ছে নরমালি আমার এই যে আরবিসি আর হচ্ছে যে প্লাজমা আছে এদের মধ্যে ক্লোরিনের আদান প্রদান হয়, একটা বিনিময় হয়। ক্লোরিনের বিনিময়ে কি যায়, ক্লোরিনের বিনিময়ে হচ্ছে আমরা এখানে বাইকার্বনেটকে প্রদান করি। যে আমার যদি বাইকার্বনেট কোষ থেকে বের হয়ে যায় তাহলে আমার ক্লোরাইড আয়ন প্রবেশ করবে, যদি ক্লোরাইড আয়ন বের হয়ে যায় তাহলে বাইকার্বনেট প্রবেশ করবে। বিষয়টা হচ্ছে এরকম যে আমার একটা থাকলে আরেকটা বের হবে, মানে ক্লোরিন আয়নটা হচ্ছে কি করে, এটা হচ্ছে আমার এক স্থান থেকে অন্য স্থানে প্রবেশ করে, আরবিসি থেকে হয় প্লাজমাতে আসবে অথবা প্লাজমা থেকে আরবিসিতে প্রবেশ করতেছে। এই জিনিসটাই হচ্ছে কি আমার এই ক্লোরাইড শিফট মেকানিজমের মেইন উদ্দেশ্য। তাহলে আমরা হচ্ছে দেখি এখানে আমাকে কি বলছে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বন্ধন প্রক্রিয়া, তাহলে আমার এখানে ক্লোরিনের কথা বলছে, এখানে ক্লোরিনের কোনো অস্তিত্ব নাই, এটা একটা ভুল। ফুসফুসের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময়, এটাও না, এটা হচ্ছে আমার এই মেইনলি হচ্ছে ওই যে আমরা বলতে পারি শ্বসন প্রক্রিয়াতে হচ্ছে, বা আমাদের হৃৎপিণ্ডের কার্ডিয়াক সাইকেলের মধ্যেও এই জিনিসটা হচ্ছে। তারপরে আরবিসি মেমব্রেনের মাধ্যমে বাইকার্বনেট এবং আমার হচ্ছে কি ক্লোরাইড আয়নের বিনিময়। তাহলে আমরা এটাই পড়ছি ক্লোরাইড শিফট যে মেকানিজমটা আছে সেখানে কি হয়, আমার এই বাইকার্বনেট আর ক্লোরাইড আয়নেরই বিনিময় ঘটতেছে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। তারপরে সাইটস অফ আমাদের ইনফেকশনে শ্বেত রক্তকণিকার স্থানান্তর, এটাও না, এটা হচ্ছে যখন আমার শ্বেত রক্তকণিকা কোনো একটা সাইট অফ ইনফেকশনে যাবে তখন সে ফ্যাগোসাইটোসিস করবে, তাহলে মাইরাটাইরা ভর্তা বানায় দিবে। তাহলে এটাও কি একটা ভুল আনসার। তাহলে এটা কি হবে, আরবিসি এবং মেমব্রেনের মধ্যে বাইকার্বনেট এবং ক্লোরাইড আয়নের বিনিময়, এটাই কি আমার ক্লোরাইড শিফট মেকানিজমের মেইন কথা। ওকে, তারপরে যদি আমরা পরবর্তী প্রশ্নে যাই, কি বলছে, অধিক ধূমপানের ফলে সৃষ্ট রোগ কোনটা। এখন এখানে যদি সুন্দর করে তাকায়া দেখো অপশনে কি কি আছে, টাইফয়েড, ডেঙ্গু, ডায়রিয়া, ব্রঙ্কাইটিস। তো শ্বাসনালীর সাথে যুক্ত হচ্ছে ধূমপানের ফলে কি হয়, সিগারেট ফুঁকতেছে, বাতাস ঢুকতেছে, বাতাস কই যাবে, তোমার ফুসফুসে যাবে। আর ফুসফুসে যদি কোনো ধরনের প্রদাহ হয় বা কোনো ধরনের ইনফেকশন হয় তখন সেটাকে আমরা বলি কি, ব্রঙ্কাইটিস বলবো। কি বলবো, ব্রঙ্কাইটিস। তো আমাদের বাকি যে রোগ আছে যেটা টাইফয়েড, স্যালমোনেলা টাইফি দ্বারা হয়ে থাকে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা কি, এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এখন ব্যাকটেরিয়া জনিত রোগ কিন্তু আরেকটা আছে এখানে, সেটা কি, সেটা হচ্ছে এই যে ডায়রিয়া মহাশয়। তিনি কি, তিনি হচ্ছেন একটা ব্যাকটেরিয়া বাহিত রোগ। তারপরে যদি আসি ডেঙ্গু, ডেঙ্গু কি, ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাস বাহিত রোগ। এটা কোন ধরনের ভাইরাস দ্বারা হয়, ফ্লাভি ভাইরাস দ্বারা হয়। আবার যদি আমি এখানে এই টাইফয়েড আর হচ্ছে আমরা ডায়রিয়ার কথা বলি, এরা আবার কি, এরা হচ্ছে পানিবাহিত রোগ, তাই না? ডায়রিয়া, তারপরে হচ্ছে কলেরা, টাইফয়েড, এরা দুইজনই কি, এরা হচ্ছে, এরা তিনজনই হচ্ছে পানিবাহিত রোগ। কিন্তু ডেঙ্গু যে রোগটা আছে যেটা কিন্তু অনেক প্রকোপ বাংলাদেশে বর্তমানে চলতেছে, তো এই যে ডেঙ্গু ভাইরাসটা, এটা হচ্ছে ফ্লাভি ভাইরাস, পাশাপাশি এটা কি, এটা হচ্ছে একটা মশাবাহিত রোগ। এটা কোন ধরনের মশার কামড়ে হয়, অ্যাডিস মশার কামড়ে হয়। আবার অ্যাডিস মশা দ্বারা আর কোন কোন রোগ হয়, তোমার জিকা হয়, তারপরে হচ্ছে কি আমাদের হচ্ছে চিকনগুনিয়া হয়, এগুলো অ্যাডিস মশার কারণে হয়। আর অ্যানোফেলিসের কারণে কি হয়, অ্যানোফেলিসের কারণে ম্যালেরিয়া হয়। তো আশা করি এই প্রশ্নটাও ক্লিয়ার। ওকে, তারপরের প্রশ্নে যদি আমরা যাই, আমরা হচ্ছে একদম শেষে চলে আসছি, আর মেবি একটা প্রশ্ন বাকি আছে আমাদের। ওকে, কি বলছে, কোন ভিটামিন পানিতে দ্রবণীয়। এখন এটার থেকে অ্যাকচুয়ালি সহজ প্রশ্ন মনে হয় আমাদের আর কিছু নাই। তো দেখো, পানিতে আমরা হচ্ছে ভিটামিনকে দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন, আরেকটা কি, আরেকটা হচ্ছে চেক করে নি, সরি মাইক অফ হয়ে গেছে কিনা। ওকে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে আমাদের স্নেহে দ্রবণীয় ভিটামিন। তাহলে এই যে পানিতে দ্রবণীয় ভিটামিন আর স্নেহে দ্রবণীয় ভিটামিন, এটাকে আমরা মনে রাখি কি, একটাকে দিয়ে। আমরা হচ্ছে শুধুমাত্র স্নেহে দ্রবণীয় ভিটামিন গুলাকে মনে রাখি। স্নেহে দ্রবণীয় কারা, এ ডি ই কে, স্নেহে দ্রবণীয় কে, এ ডি ই কে।
তাইলে এরা বাদে আর কি বাকি আছে? বি কমপ্লেক্স বাকি আছে, আর কি বাকি আছে? সি বাকি আছে। এই দুইজনই হচ্ছে পানিতে দ্রবণীয়। তাইলে এখানে আমার এ আছে চর্বিতে দ্রবণীয়, কে আছে চর্বিতে দ্রবণীয়, ডি আছে চর্বিতে দ্রবণীয়। তাহলে বাকি আছে কি? ভিটামিন বি কমপ্লেক্স। সে কি? সে হচ্ছে আমাদের পানিতে দ্রবণীয় ভিটামিন। তাহলে কারেক্ট আনসার কি? ভিটামিন বি কমপ্লেক্স। ঠিক আছে, ওকে। তারপরে আজকের আমাদের একদম শেষ প্রশ্ন, যেটা হচ্ছে কি, কোন ব্যাকটেরিয়ার জিন বিটি বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করা হয়? বিটি বেগুনটা হচ্ছে যে পোকাবিহীন বেগুন, আমাদের সবার স্বপ্নের বেগুন, তাই না? বেগুন হচ্ছে যারা হচ্ছে রান্না বান্না করছো তারা জানো বেগুনের ভিতরে অনেক বড় বড় পোকা থাকে, খুবই জঘন্য, খাওয়ার ইচ্ছা পালায় যায়। তো আমাদের এখানে কি বলা হয়েছে? একটা হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস। এই ব্যাসিলাস সাবটিলিস এটা দিয়ে কি তৈরি করা হয়? সাবটিলিন তৈরি করা হয়, যেটা একটা মেডিসিন। তারপরে হচ্ছে আমাদের ব্যাসিলাস সেরিয়াস, তাহলে বা সেরাস, এটা হচ্ছে কি আমাদের, এটা আরেকটা ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে আমাদের কি, তারপরে হচ্ছে আমাদের কি বলছে? ব্যাসিলাস থিওরিজেনেসিস বা থুরিজেনেসিস, যেটাই বলো দুইটাই কারেক্ট। তো আমাদের হচ্ছে এটা একটা, আর হচ্ছে কি আমাদের ব্যাসিলাস কোয়াগুলেন্স। তাহলে এখানে চারটা ব্যাকটেরিয়ার কথা বলা হয়েছে। তাহলে আমাদের এটার মধ্যে বিটি বেগুনে কোনটা দেওয়া হয়েছে? দেখো বিটি বেগুনের মধ্যে হচ্ছে আমাদের মেইনলি যেটা আমাদের ব্যাসিলাস থিওরিজেনেসিস বা হচ্ছে আমাদের থুরিজেনেসিস, সেটা হচ্ছে কি আমাদের, সে আমাদের কি করা হয়েছে? বিটি বেগুনে যোগ করা হয়েছে যাতে করে পোকাবিহীন বেগুন আমরা পাইতে পারি। ঠিক আছে, ওকে। আর আমাদের হচ্ছে যেটা আমাদের ব্যাসিলাস সেরিয়াস, সেটা কি করে? এটা হচ্ছে আমাদের একটা তাপ প্রতিরোধী, আমরা বলতে পারি। এটা হচ্ছে আমাদের কি করে? এটা হচ্ছে তাপ প্রতিরোধ করে এন্ডোস্পোর তৈরি করতে পারে, তাপ প্রতিরোধ করে এন্ডোস্পোর তৈরি করার ক্ষমতা আছে। আর এটা কি? আর ব্যাসিলাস সাবটিলিসটা কি করে? এটা হচ্ছে সাবটিলিন তৈরি করে। আচ্ছা, তাহলে আমাদের ব্যাসিলাস থিউরেনজিয়েসিস এটা কি করে? এটা হচ্ছে আমাদের মেইনলি বিটি বেগুনের মধ্যে আমরা স্থাপন করতেছি। বৈজ্ঞানিক নাম আমারও মাঝে মধ্যে হচ্ছে একটু ঝামেলা লেগেছে স্পেশালি, সো এটা নিয়ে হাসাহাসি করবা না। ওকে, দেখো আমাদের হচ্ছে এই কয়টা প্রশ্ন ছিল আজকে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন সলভের মধ্যে। সো আশা করি পুরা ক্লাসটা হচ্ছে তোমরা এনজয় করছো। পুরা ক্লাসটাতে হচ্ছে আপু যথেষ্ট চেষ্টা করছে তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্য। তো সবাই হচ্ছে অনেক বেশি ভালো থাকবা, সুস্থ থাকবা। এই ক্লাস এই পর্যন্তই। সালামু আলাইকুম।